সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু কমপ্লিট করছিলাম, একটা ক্লাসে মনে হয় আমি আর্কিটেকচার শুরু করতে পারছি, বাকিগুলো তো শেষ করতে পারিনি, শুরু করতে পারি। সো আমরা প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, আমাদের ফর এক্সাম্পল আমরা যদি এসডিএলসি তে ব্যাক করি, আমাদের প্রসেসগুলো কি ছিল? রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, দেন আমাদের ডিজাইন, ডিজাইনের পর আমাদের পরের প্রসেস বা স্টেপ যেটা আসে সেটা হচ্ছে আমাদের আর্কিটেকচার, রাইট? সো বেসিক্যালি আমরা যখন ডিজাইন নিয়ে করতেছিলাম, কাজ করতেছিলাম, তো ওখানে কিন্তু বেশ কিছু টাইপের আমরা ডায়াগ্রাম দিচ্ছি, রাইট? যে আমাদের অনেক টাইপের ডায়াগ্রাম আমাদের হতে পারে, বাট আমরা এই কোর্সের জন্য আমরা দুইটা শিখছি, বাট এছাড়াও আমাদের অনেক টাইপের ডায়াগ্রাম হতে পারে। যেমন আমরা ক্লাসে আলোচনা করছি যে আমরা যদি 471 পড়তে যাই, ওখানে বেশ কিছু ডায়াগ্রাম আমরা দেখতে হয়। এখন আমরা যখন একটা ডায়াগ্রাম তৈরি করছি, এই ডায়াগ্রাম গুলো কিন্তু এক একটা ইউজার বেসিসের জন্য বা এক একটা ভিউ পয়েন্টের জন্য আমরা ক্রিয়েট করতে পারি, রাইট? ফর এক্সাম্পল, আমরা যদি হচ্ছে একটা ক্লাস ডায়াগ্রাম ড্র করি, এবং এই ক্লাস ডায়াগ্রাম যদি আমি আমার ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে চাই, ক্লায়েন্ট কি? একজন বিজনেস পিপল, রাইট? ফর এক্সাম্পল আমার বা আমার না, মানে ফর এক্সাম্পল ইন জেনারেল একজন মানুষ যে হচ্ছে টেকনিক্যালিটি সম্পর্কে বা যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা এই জিনিসগুলো সম্পর্কে সে কিন্তু জানে না, রাইট? সো দ্যাটস ওয়াই সে তোমার কোম্পানিতে আসছে অ্যাজ এ ভেন্ডর, যে হচ্ছে তোমার কোম্পানি থেকে সফটওয়্যার সলিউশনটা বানায় নিবে। সো এইটার ক্ষেত্রে আমরা যদি ক্লায়েন্টকে ওই ক্লাস ডায়াগ্রামটা প্রেজেন্ট করতে যাই, ক্লায়েন্টের পক্ষে আদৌ জানা পসিবল না যে ক্লাসের এখানে আমরা এই যে নামটা লিখতেছি, এই ক্লাস নাম দিয়ে আমরা কি করব, বা আমরা আদৌ যে এই যে ক্লাসের মধ্যে মেথড গুলা লিখতেছি, প্রপার্টি গুলা লিখতেছি, ফাংশন গুলা লিখতেছি, এই জিনিসগুলোরই বা কাজ কি, রাইট? ইভেন ক্লাস ডায়াগ্রাম আমরা যে ক্লাসগুলা বানাচ্ছি, এই ক্লাসগুলাই বা আমাদেরকে সফটওয়্যারে কিভাবে কাজ করবে, right? এইসব টেকনিক্যাল টার্ম বা এই যে এত ডেসক্রিপশন, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লায়েন্টকে বোঝাতে পারবো না, রাইট? সো ক্লায়েন্টের জন্য ফর এক্সাম্পল আমি যদি ক্লায়েন্টকে বোঝাই যে আমি আপনার জন্য একটা ইমেইল সার্ভার ক্রিয়েট করবো, তাহলে কি করবো? তাকে সিম্পলি বোঝাইতে হবে কি, যে আপনার একটা পিসি থাকবে, রাইট? আপনার পিসি থেকে কোনো একটা ইমেইল আপনি টাইপ করবেন, এবং ওই ইমেইলটা আপনার কোন একটা সার্ভারে যাবে। ওকে, সার্ভার ইজ এ ফিজিক্যাল এক্সিস্টেন্স, বা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে এরকম একটা থিং। সো সার্ভার থেকে এই যে আপনার যে ইমেইলটা, এটা কারেসপন্ডিং যে সার্ভারে যাওয়া দরকার সেখানে ট্রান্সফার হবে, এবং মাঝখানে আমাদের এই যে সার্ভারটাকে হেল্প করবে কে? ইন্টারনেট হিসেবে একটা কাজ করতে পারে। ওকে, সো খুব সিম্পল ওয়েতে আমরা তাদেরকে একটা ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করব, যাতে করে হচ্ছে তাদেরকে একটা পুরো সফটওয়্যারের ওভারভিউ দেওয়া যায়, রাইট? যে আমরা কিভাবে এই সফটওয়্যারটাকে রান করব বা কাজ করব। সো সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা যেমন হচ্ছে টেকনিক্যাল সাইড নিয়ে বোঝাইতে পারবো না, ক্লাস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম বা আমাদের যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলো দিয়ে যেমন আমি বিজনেস পিপলদেরকে কনভিন্স করতে পারবো না বা তাদেরকে আমি প্রেজেন্ট করতে পারবো না, একইভাবে আমাদের এই যে ওভারভিউ টাইপের যে ডায়াগ্রামগুলো, এই ডায়াগ্রামগুলো কিন্তু আমাদের এন্ড ডেভেলপারদের ক্ষেত্রেও কোনো ধরনের কাজে আসবে না, রাইট? ফর এক্সাম্পল, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন তুমি বিল্ড করতে যাবা সফটওয়্যারটাকে, ইউ শুড নো যে তোমার কতগুলো ক্লাস দরকার, এই ক্লাসগুলোর মধ্যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কানেকশন কিভাবে হবে, রাইট? বা হচ্ছে এই ক্লাসগুলোর মধ্যে আমি যে ডেটা টাইপ, ভ্যারিয়েবল যা কিছুই দিচ্ছি, এই টেকনিক্যালিটি গুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো, রাইট? বা একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেস কিভাবে কানেক্টেড থাকে। সো অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার যে সফটওয়্যারটাকে বিল্ড করতে যাবে, তার জানা দরকার যে ইন ডেপথে এই সফটওয়্যারটাকে কিভাবে আমরা টেকনিক্যালি সলভ করতে পারি। ওই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা আবার হচ্ছে এই যে ওভারভিউ টাইপের যে ডায়াগ্রাম গুলো বললাম, এই ডায়াগ্রাম গুলো আমরা কাজে লাগাতে পারবো না। So, সেই জায়গা থেকে আমাদেরকে তাদেরকে কিছু লজিক্যাল ভিউ পয়েন্ট দিতে হবে, রাইট? যে আমরা ক্লাস ডায়াগ্রাম দিয়ে কি কি ক্লাস আছে এই লজিকটাকে তাকে প্রেজেন্ট করতেছে, এবং এই ডায়াগ্রাম গুলো দেখে সে হচ্ছে সফটওয়্যারটাকে বিল্ড করবে, রাইট? দ্যাট ইজ দ্য প্রসেস। এখন এই যে পার্সপেক্টিভ, আমরা এক একটা টাইপের পার্সনের জন্য বা এক একটা ইউজার বেসিসের জন্য আমরা এক এক টাইপের ডায়াগ্রাম বানাচ্ছি, দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ ইয়োর আর্কিটেকচারাল ডায়াগ্রাম। ওকে, সো যখন তুমি ডায়াগ্রামের কোনো রুলস থাকে না, যখন তুমি ডায়াগ্রাম ক্রিয়েট করবা, ইট ক্যান বি বেসড অন 4 ডিফারেন্ট ভিউস। ওকে, সো যেমন আমরা যদি লজিক্যাল ভিউ পয়েন্টের কথা বলি, আমরা এখানে লজিক্যাল ভিউ এর কথা বলতে পারি, ফিজিক্যাল ভিউ পয়েন্ট, ডেভেলপমেন্ট ভিউ পয়েন্ট এবং প্রসেস ভিউ পয়েন্ট, এই 4টা ভিউ পয়েন্ট থেকে আমরা আমাদের ডায়াগ্রামগুলো ক্রিয়েট করতে পারি। এগেইন আমরা যখন ডায়াগ্রামগুলো ক্রিয়েট করছি, এট এ টাইম আমরা মাল্টিপল ভিউ পয়েন্ট একসাথে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো।
এক একটা ভিউ পয়েন্ট থেকে এক একভাবে ডায়াগ্রাম ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল আমি যেটা বললাম যে ক্লায়েন্টের জন্য আমরা এক ধরনের ডায়াগ্রাম ক্রিয়েট করছি, একইভাবে ডেভেলপার্স পয়েন্ট অফ ভিউ থেকে যখন ডায়াগ্রাম ক্রিয়েট করছে, ডেভেলপারদের হেল্পের জন্য আমাদের যতটুকু দরকার ওইভাবে কিন্তু ডায়াগ্রাম ক্রিয়েট করছি, রাইট? সো আমরা এটা যদি এক্সাম্পল দেখি যে কি টাইপের ডায়াগ্রাম গুলো হয়, যে ফার্স্ট অফ অল লজিক্যাল ভিউ পয়েন্ট থেকে কি টাইপের ডায়াগ্রাম হতে পারে। লজিক্যাল ভিউ পয়েন্ট মিনস ইট শোজ দ্য লজিক অফ ইউর সিস্টেম, রাইট? লজিক্স অফ ইউর প্রজেক্ট। সো তুমি যে সিস্টেমটা ক্রিয়েট করতে যাচ্ছ, সফটওয়্যারটা বানাতে যাচ্ছ, এই সফটওয়্যারটা বিল্ড করার জন্য লজিক্যালি যত ধরনের ডায়াগ্রাম তুমি প্রেজেন্ট করতে পারো, দ্যাট ইজ ইউর লজিক্যাল ভিউ। ওকে, লজিক্যালি কিভাবে? যেমন আমরা ক্লাস ডায়াগ্রাম দিয়ে মাল্টিপল মডিউল গুলোর মাঝে বা মাল্টিপল ক্লাসেস গুলোর মাঝে একটা লজিক বিল্ড করার চেষ্টা করছি, যে একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে কানেক্টেড হবে এবং এই কানেকশনের সময় তাদের ডিপেন্ডেন্সি গুলো কিভাবে হবে, রাইট? বা একটা ক্লাস থেকে আমরা মাল্টিপল সাব ক্লাসে সেটাকে ডিভাইড করবো কিনা, রাইট? এখান থেকে একটা ইনহেরিটেন্সের কনসেপ্ট চলে আসে। একইভাবে আমরা যদি ইউজ কেস ডায়াগ্রাম দেখি, আমরা ইউজারদের সাথে সিস্টেমের যে ইন্টারাকশন এইটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যে আমাদের একটা সিস্টেম বানাচ্ছি, এই সিস্টেমের মধ্যে আমরা কতগুলো ফাংশনালিটি প্রোভাইড করছি, রাইট? যে ইউজার ক্যান ভিউ প্রোডাক্ট, ইউজার ক্যান অর্ডার, পেমেন্ট করতে পারে, তারা হচ্ছে দে ক্যান কনফার্ম অর্ডার, ক্যান্সেল অর্ডার, সামথিং এরকম অনেক কিছু করতে পারছে। সো ইউজারের সাথে লজিক্যালি সে কি কি ফাংশন গুলো প্রেজেন্ট করতে পারছে, এই টাইপের ভিউ গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই যে লজিক্যাল প্রসেসগুলা, এই প্রসেসগুলোকে আমরা লজিক্যাল ভিউ পয়েন্টের কনসেপ্টের ডায়াগ্রাম বলতে পারি। একইভাবে প্রসেস ভিউ কিরকম হতে পারে? যেমন আমরা যদি প্রসেস সফটওয়্যার বিল্ডের সময় ওই সফটওয়্যারটা স্টেপ বাই স্টেপ স্টেজ গুলা নিয়ে কথা বলি, যেমন আমরা যদি ফ্লো চার্ট ড্র করি, রাইট? একটা ফ্লো চার্টে কি থাকে, আমরা একদম পুরো প্রসেস গুলাকে রিপ্রেজেন্ট করি না, যে আমরা কিভাবে একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ওই ইনপুটটা আমাদের কোন প্রসেসে যাবে, সেই প্রসেস থেকে আমাদের যদি ডিসিশন বক্স হয়, দ্যাট মিনস ইফ এলস ক্লজ হয় বা কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট হয়, তাহলে ওই কন্ডিশনাল স্টেটমেন্ট হলে ট্রু হলে কোন প্রসেসে যাবে, কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে যদি ফলস হয় তাহলে সেটা কোন স্টেপে যাবে, রাইট? সো আমাদের একটা পুরো প্রসেসের একটা ভিউ পয়েন্ট থাকে। ইটস বেসিক্যালি আরো ইনডেপথে আমরা এটাকে রিপ্রেজেন্ট করছি। বেসিক্যালি যখন আমরা ক্লাস ডায়াগ্রাম ক্রিয়েট করছি, আমাদের মাল্টিপল ক্লাসেস আছে, এখন আমরা একটা পার্টিকুলার ক্লাস বা একটা পার্টিকুলার ফাংশন যখন ইমপ্লিমেন্ট করতে যাব, এই ফাংশনটার ফুল প্রসেস নিয়ে কিন্তু আমরা ডায়াগ্রাম ক্রিয়েট করতে পারি। দ্যাট ক্যান বি ইয়োর ফ্লো চার্ট। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কাছাকাছি ওই টাইপেরই, হ্যাঁ, 470 পড়ানো হয়, ডিটেলস দেখতে পাবেন। সো দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড ইউর প্রসেস, রাইট? যে কিভাবে তোমার সফটওয়্যারের প্রসেসটাকে আমরা রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, তারপরে কি হতে পারে? ফর এক্সাম্পল আমরা যখন সফটওয়্যার বিল্ড করে ফেলতেছি, এটা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবা তখন দেখতে পাবা, যখন তোমাদের পুরো প্রজেক্ট ডান, প্রজেক্ট আমি ডেপ্লয়মেন্টের কথা বলেছিলাম একদম প্রথম দিকে। তো ডেপ্লয়মেন্ট কি হয়? ডেপ সার্ভার থেকে আমরা টেস্ট সার্ভারে যাচ্ছি, টেস্ট সার্ভার থেকে আমরা ক্লায়েন্টে যাচ্ছি, ক্লায়েন্ট থেকে আমরা প্রোডাকশনে যাচ্ছি, রাইট? এইভাবে আমরা ডেপ্লয়মেন্ট করছি। এখন এই যে ডেপ্লয়মেন্ট গুলো হচ্ছে, আমাদের ডেপ সার্ভার থেকে যখন অন্য একটা লোকেশনে সে ডেপ্লয় করে ফেললাম বা অন্য একটা ইউজার বেজের জন্য যখন আমি এটাকে ওপেন করে দিলাম, এখন কিন্তু এখানে আরো কিছু রেস্ট্রিকশন অ্যারাইজ করতে পারে। ফর এক্সাম্পল তুমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছো, এই প্রজেক্টের মধ্যে কিছু ইনপুট ফাইল তোমাকে সেন্ড করতে হয়, বা আরো সিম্পল ওয়েতে ধরে নাও তোমার আউটপুট ফাইল কিছু সেভ হয়, বা যদি কারো লক ফাইল সম্পর্কে আইডিয়া থাকে, ধরে নাও কিছু লক ফাইল জেনারেট হয় বা কিছু আউটপুট ফাইল জেনারেট হয়। এখন এই যে আউটপুট ফাইলগুলো জেনারেট হচ্ছে বা লক ফাইল জেনারেট হচ্ছে, এই ফাইলগুলো কোনো একটা জায়গায় সেভ করতে হবে, রাইট? যখন তুমি ডেপ সার্ভার মানে নিজের এনভায়রনমেন্টে কাজ করতেছিল, ফর এক্সাম্পল তুমি একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে বা ওই সার্ভার ডেপ সার্ভারের মধ্যে আলাদা একটা ক্লাউড সার্ভিস ক্রিয়েট করে তুমি এটাকে কাজ করতেছিল, বাট যখন এটা ক্লায়েন্টের কাছে যাবে বা প্রোডাকশনের কাছে যাবে, ম্যাস পিপলের জন্য যখন ইউজ হবে, তখনও তো লক ফাইলগুলো জেনারেট হবে। এই ফাইলগুলো যে ক্রিয়েট করতে হবে বা এই ফাইলগুলো কিভাবে মেনটেইন হবে, বা এই যে সিস্টেম একটা প্রোডাকশনে যাওয়ার জন্য কি কি প্রসেস ফলো করতে হবে, বা আমাদের আদার্স যে সিস্টেম রিলেটেড রেস্ট্রিকশন গুলো, এই রেস্ট্রিকশন গুলো হ্যান্ডেল করার জন্য আমাদের কোম্পানিতে কিছু প্রসেস থাকে। ওকে, সেগুলো কি হতে পারে? যেমন সিস্টেম অ্যাডমিন, তোমরা শুনে থাকবে, ওকে, সিস্টেম অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো, সো এই কাজগুলো কিন্তু তারা করে। সো সেখানে কি হয়, আমাদের ডেভেলপমেন্টের পর আমরা এই যে কানেক্টিং কিছু প্যাকেজ রিলেটেড বা কানেক্টিং কিছু লাইব্রেরিজ, প্লাগ ইন, বা এই যে লগ ইন ফাইল, লগ
লগইন ফাইল না, লগ ফাইল বা হচ্ছে আমরা এই যে আউটপুট ফাইলের কথা বলছি, এই যে কানেক্টেড বা রিলেটেড যে ফোল্ডারগুলো বা ফাইলগুলো, এইগুলাকে হ্যান্ডেল করা হচ্ছে আমাদের আরেকটা টিমের কাজ, তারা হচ্ছে ডেভেলপমেন্ট। সো তাদেরকে কি করতে হবে, তাদেরকেও কিন্তু ওই যে লজিক্যাল ভিউ পয়েন্ট দিয়েও বোঝানোর দরকার নেই, বা তাদেরকে ওই ইন ডেপথে প্রসেস ভিউ দিয়ে দেখানোর দরকার নেই। তাদেরকে কি দরকার, তাদেরকে কিছুটা আমরা টেকনিক্যালি সেগুলোকে সাউন্ড করতে হবে, যেমন আমাদের লগ ফাইলগুলো কোন লোকেশনে থাকবে, ফোল্ডার গুলো কোন লোকেশনে থাকবে, বা আমাদের ফোল্ডারের ফাইল নেম গুলো কি হবে সেই ফাইল নেম গুলো যদি আমাদের কোনো একটা সিএসভি ফরম্যাটে সেভ করতে হয়, সেই ফরম্যাট গুলো কি হবে। এই যে কানেক্টেড যে রেস্ট্রিকশন গুলো, এই টাইপের কিছু ডায়াগ্রাম আমরা আমাদের ডেভেলপমেন্ট ভিউ পয়েন্টে দিতে পারি। সো দ্যাট ক্যান বি ইউর ডেভেলপমেন্ট ভিউ পয়েন্ট। ওকে, দেন আমরা কি বলতে পারি, লাস্ট ওয়ান ইজ আওয়ার ফিজিক্যাল ভিউ পয়েন্ট, যেটা আমরা প্রথমে আলোচনা করলাম, যে আমরা ক্লায়েন্টকে যদি ভিউ করতে চাই তাহলে সেটা কিভাবে হতে পারে। যেমন এই যে এখানে ইমেল সার্ভার এক্সাম্পলটাই দেওয়া হয়েছে, যে ইউজার কম্পিউটারের থ্রুতে কিছু টাইপ করবে, তারপর ওই প্যাকেটটা, ডেটা প্যাকেটটা আমরা ইন্টারনেটের থ্রুতে কানেক্টিং সার্ভার গুলোতে পাঠাবো, যেই সার্ভার রিলেটেড ইনফরমেশন আসবে তারা সেখানে যাবে, রাইট? এরকম। সো বেসিক্যালি আমরা চারটা ভিউ পয়েন্ট থেকে আমরা চারটা টাইপের ডায়াগ্রাম ক্রিয়েট করতে পারি। সো ফর দিস কোর্স আমরা ডায়াগ্রামের জন্য জাস্ট ওই লজিক্যাল ভিউ পয়েন্ট থেকে ক্লাস ডায়াগ্রাম পড়েছি, এবং ইউজ কেস ডায়াগ্রামটা আলাদাভাবে ধরা হয়। সো ইউজ কেস অ্যান্ড সিনারিও এই ডায়াগ্রামটা পড়েছি, বাকি যে ডায়াগ্রামগুলো এগুলো হয়তো অন্যান্য কোর্সে পড়ানো। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের মেইন কনসেপ্টে আসি, যে এই যে আর্কিটেকচার গুলো নিয়ে কথা বলছি, এগুলো কি। সো বেসিক্যালি আমরা যদি বাই ডেফিনেশন আর্কিটেকচার বলতে কি বুঝি, আর্কিটেকচার বলতে আমরা ওই যে ডিজাইনের পরের পার্ট, সো ইট উইল হেল্প আস ইন আওয়ার ইমপ্লিমেন্টেশন ফেজ, রাইট? সো আর্কিটেকচার বলতে কি বোঝায়, আমরা একটা স্ট্রাকচার তৈরি করব ফর আওয়ার সিস্টেম, রাইট? সো ওভারঅল হোল সিস্টেমটার একটা স্ট্রাকচার, যে আমাদের পুরো সিস্টেমের মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে, এবং একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট বিল্ড কিভাবে হবে, রাইট? খুব সিম্পল যদি চিন্তা করি, আমরা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবাই এগুলো বুঝি। সো কিভাবে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করবে, ফ্রন্ট এন্ড কিভাবে ডেটাগুলো ব্যাক এন্ডে ট্রান্সফার করবে, বা একটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে যদি আলাদা আলাদা মডিউল থাকে, এই মডিউলগুলোকে একটা আরেকটার সাথে কিভাবে কানেক্ট করতে পারবে, বা তাদের মধ্যে কোনো রেস্ট্রিকশন থাকবে কিনা, এই যে রিলেটেড যত ধরনের স্ট্রাকচার আমরা জেনারেট করতে পারি, দ্যাট ইজ বেসিক্যালি ইয়োর আর্কিটেকচারাল ভিউ, বা তোমার ওই আর্কিটেকচার বা স্ট্রাকচার তৈরি করার একটা পার্ট। সো আর্কিটেকচারাল প্যাটার্ন মানে কি? এখন ফর এক্সাম্পল আমার কোম্পানি যদি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যার ক্রিয়েট করে, ফর এক্সাম্পল তোমার কোনো একটা কোম্পানি, সে হচ্ছে আগে একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করেছে, সেই ই কমার্স ওয়েবসাইটের পারপাস ছিল কি, গ্যাজেট আইটেমগুলো সেল করা, যে হচ্ছে তোমার মোবাইল অ্যাক্সেসরিজ বা হচ্ছে তোমার ইলেকট্রনিক আইটেমগুলোকে সেল করা। সো সে একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়েছে, এবং ওই ই কমার্স ওয়েবসাইটটা বেসড অন সাম ওই টাইপের এলিমেন্ট সেল করবে, যে হচ্ছে ইলেকট্রনিক আইটেম সেল করবে। এখন ইলেকট্রনিক আইটেম সেল করার জন্য যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোর মধ্যে কমন কিছু ফিচার কিন্তু থাকবে, রাইট? যে আমাদের অর্ডার করা, প্রোডাক্ট ভিউ করা, প্রোডাক্টকে পারচেজ করা, কার্টে অ্যাড করা, দিস আর দ্য কমন ফিচার্স। তো এই ফিচারগুলো কিন্তু সবগুলো ই কমার্সেই থাকে। একইভাবে ওই রিলেটেড সফটওয়্যারের জন্য পার্টিকুলার আলাদা কিছু সফটওয়্যার ফিচার তো অবশ্যই থাকে। ওকে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ বেসড অন ইলেকট্রনিক এলিমেন্টস, রাইট? এখন নেক্সট টাইম যদি অন্য একটা ক্লায়েন্ট আসে, যাদের পারপাস হচ্ছে তাদের পারপাস হচ্ছে তারাও ই কমার্স ওয়েবসাইটই বানাবে, এবং তাদের পারপাস হচ্ছে তারা কিছু ক্লোথিং আইটেম সেল করবে, অনলাইন ক্লোথিং স্টোর টাইপের কিছু বানাবে, তারা শার্ট প্যান্ট এই টাইপের কিছু সেল করবে। যদিও তাদের বিজনেস আইডিয়াটা ডিফারেন্ট, একটার বিজনেস আইডিয়া ছিল আমাদের ইলেকট্রনিক আইটেম সেল করবে, আরেকটার বিজনেস আইডিয়া হচ্ছে আমাদের ক্লোথিং আইটেম সেল করবে, বাট বিজনেস আইডিয়া ডিফারেন্ট হলো। আমরা যদি টেকনিক্যাল সাইড থেকে চিন্তা করি, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার চিন্তা করি, আমাদের কিন্তু দুইটা সফটওয়্যার কাছাকাছি, বা দুইটা সফটওয়্যারের ফিচার গুলা 90% সেম হবে, রাইট? 95% তো 90% কিন্তু সেম হবে। কি জন্য? বিকজ দুইটাই ই কমার্স ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইটে আমাদের ওই প্রোডাক্ট ভিউ করা, অর্ডার করা, কার্টে অ্যাড করা, পেমেন্ট করা, এই ফিচারগুলো থাকবে। হ্যাঁ, তাদের ফিচারের ভিউ বা ফিচারের যে ভিজুয়ালাইজেশন, এই জিনিসগুলো ডিফারেন্ট হবে, ইউজার ইন্টারফেস ডিফারেন্ট হবে, বা তাদের কিছু কিছু ক্ষেত্রে লজিক্যাল অ্যালগোরিদম গুলো ডিফারেন্ট হবে, বাট মোস্ট অফ দ্য কেসেস কাছাকাছি টাইপের সফটওয়্যার হবে। এখন আমরা একটা কোম্পানির জন্য চিন্তা করলাম, সো সিমিলার টাইপের অ্যাপ্লিকেশন যখন আমাদের কাছে আসবে,
সো আমরা আগের আর্কিটেকচার বা আগের যে স্ট্রাকচারটা ইউজ করেছি সেটাকে রিইউজ করতে পারি চাইলে, হ্যাঁ মডিফাই করব, বাট সেখানে আমরা ওই টাইপের আর্কিটেকচার গুলোকে রিইউজ করতে পারি, সিস্টেমটাকে রিইউজ করে, স্ট্রাকচারটাকে রিইউজ করে আমরা একই টাইপের আরেকটা সিস্টেম বানাতে পারি। বাট এটা যদি আমরা ওভারঅল ওয়ার্ল্ডের ক্ষেত্রে চিন্তা করি, এখন আমাদের যত ধরনের অ্যাপ্লিকেশন আছে এইগুলো রিসার্চের থ্রুতে আমরা কিছু ক্যাটাগরাইজ করতে পারি না, যে হচ্ছে আমাদের সিমিলার টাইপ অফ সফটওয়্যার গুলো আমরা হয়তো সিমিলার টাইপ অফ কিছু সফটওয়্যার আমরা এই ক্যাটাগরির আন্ডারে ফেলছি এবং এই ক্যাটাগরির আন্ডারে আমরা ই কমার্স ওয়েবসাইট টাইপের সফটওয়্যার গুলো বানাবো, দেন বি ক্যাটাগরির আন্ডারে ফেলছি সেখানে কিছু টাইপের সফটওয়্যার বানাবো। এই টাইপের আমরা সিমিলার টাইপ অফ অ্যাপ্লিকেশন বা সিমিলার টাইপ অফ সিস্টেমের জন্য আমরা একই টাইপের স্ট্রাকচার ইউজ করতে পারি। দ্যাট ইজ ইউর আর্কিটেকচারাল প্যাটার্ন। প্যাটার্ন মানে কি? প্যাটার্ন জাস্ট একটা ইংলিশ শব্দ, এটার কোনো হচ্ছে তোমার সফটওয়্যারের সাথে কিছু রিলেটেড না। সো জাস্ট একটা ইংলিশ ওয়ার্ড যে একই টাইপ, রাইট, সিমিলার টাইপ অফ থিং। যেমন আমরা মোবাইলের প্যাটার্ন লক দেই বা আমাদের কোন একটা সিকিউরিটি প্যাটার্ন লক দেই, তার মানে সিমিলার টাইপের জিনিস যখন আমরা এখানে ট্রান্সফার করি ম্যাচ করে যায়। সিমিলার টাইপের সফটওয়্যার যখন বানাবো আমরা সেম আর্কিটেকচার ইউজ করতে পারি বা সেম টাইপের স্ট্রাকচার রিইউজ করতে পারি। দ্যাট ইজ ইউর আর্কিটেকচারাল প্যাটার্ন। সবাই কি বুঝতে পারতেছি আর্কিটেকচারাল প্যাটার্নটা কি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে সিমিলার টাইপের আর্কিটেকচারাল প্যাটার্ন আমরা বললাম, এই টাইপের অনেকগুলো প্যাটার্ন আমরা এখানে ডিফাইন করতে পারি। সো মোস্ট কমন বা আমাদের এই কোর্সের জন্য আমরা যে কয়টা প্যাটার্ন শিখবো সেটা হচ্ছে কিউলেট। আচ্ছা, আমাদের কোর্সের জন্য যে কয়টা শিখবো সেটা হচ্ছে এমভিসি, আমাদের মোস্ট ফেমাস এবং সব থেকে ইউজফুল প্যাটার্ন, যেটা মোস্টলি বেশিরভাগ কোম্পানিতে ইউজ করা হয়। যেমন আমরা অ্যাজাইল দেখছি, মোস্টলি আমরা স্ক্রাম ফলো করি। একইভাবে আর্কিটেকচারাল প্যাটার্নের মধ্যে এমভিসি যে স্ট্যান্ডার্ড প্যাটার্ন, যেটা মোস্টলি অনেকেই ইউজ করে থাকে। ওকে, আচ্ছা এমভিসি, দেন আমরা শিখবো হচ্ছে লেয়ার, ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট সার্ভারটা খুব কমন, যেটা আমরা অনেকেই জানি। রেপোজিটরি, হুইচ ইজ অলসো ভেরি কমন, আমরা এটা অলরেডি জানি বাট আমরা দেখবো। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের পাইপ ফিল্টার। এই কয়েকটা আর্কিটেকচার আমাদের জানতে হবে ফর দিস। ওকে, আমি খুব ডেপথে যাচ্ছি না বিকজ আমাদের টাইম খুব লিমিটেড, বাট আমি একটু যতটুকু জানা দরকার আমি অতটুকু এক্সপ্লেইন করার চেষ্টা করছি। না বুঝলে একটু জিজ্ঞেস করুন। আল্লাহ কি, ঠিক আছে, একটা হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এমভিসি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এমভিসি কিভাবে কাজ করে বা সেটা কি। এমভিসি, আচ্ছা এটা লিখা নেই। আচ্ছা একটা সেকেন্ড, আমার ওয়াকমটা খালি বারবার অন অফ হচ্ছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সো এমভিসি প্যাটার্নটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এমভিসি তে আমরা যদি এটাকে ডিফাইন করি, এমভিসি, এম মিনস আমাদের মডেল, ভি মিনস আমাদের ভিউ এবং সি মিনস আমাদের কন্ট্রোলার। ওকে, খুব কমন। আচ্ছা, আপাতত ফর না, যদিও ভিউ এদের সাথে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে কানেক্ট করা যায় না, বাট তারপরেও ফর নাও যেহেতু এটা ডিটেলস একটু ডিফারেন্ট, সো আমরা এইটাকে ধরে নিচ্ছি ব্যাক এন্ড ফর নাও। ওকে, আমি এর ডিটেলস আরো আছে, বাট আপাতত আমরা এভাবেই করি ফ্রন্ট এন্ড। ওকে, যেহেতু এটা কমন। আচ্ছা, আপাতত ধরে নিই ভিউ মানে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, মডেল মানে হচ্ছে আমাদের ব্যাক এন্ড। কন্ট্রোলারের কাজটা কি তাহলে এটা একটু শিখতে হবে। ওকে, আচ্ছা এখন যাই আমরা স্লাইডে আসি। কন্ট্রোলারের কাজ, কন্ট্রোলার হ্যান্ডেলস অল দ্য ইউজার ইনপুট রিলেটেড ইনফরমেশন থ্রু দ্য ইউআরএল। আচ্ছা, এক্সাম্পলের থ্রুতে বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা রিকোয়েস্ট করি কোনো সফটওয়্যারকে, আচ্ছা তার আগে আমরা সিম্পল একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করি। ধরো তুমি একটা রেস্টুরেন্টে গেছো, দিস ইজ ইয়োর রেস্টুরেন্ট। ওকে, রেস্টুরেন্টে
তুমি অ্যাজ এ কাস্টমার সেখানে এন্টার করবে। সো ইউ আর এ কাস্টমার ইন দ্যাট রেস্টুরেন্ট। এখন কাস্টমার হিসেবে তখন তুমি এন্টার করছো, তুমি একটা টেবিলে বসে আছো। এখন এই টেবিলে বসে তুমি খাবার অর্ডার করো, ফুড অর্ডার করছো। সো কেউ একজন তোমার এখানে কিন্তু ফুডের অর্ডার নিতে আসতেছে। ওকে, কেউ একজন তোমার ফুডের অর্ডার নিতে আসে। এখন চিন্তা করো, তুমি অর্ডারটা ফুড যে অর্ডার নিতে আসবে তাকে দিবা। সো আমরা ধরে নেই সে হচ্ছে আমাদের ওয়েটার। ওকে, সো ওয়েটার তোমার কাছ থেকে সে অর্ডার নিয়ে যাবে এবং ওয়েটার কিন্তু তোমাকে এই খাবারটাকে সার্ভ করবে, রাইট? ওয়েটারকে তুমি অর্ডার প্রোভাইড করবে এবং ওয়েটারই তোমাকে খাবারটাকে সার্ভ করবে। বাট ওয়েটার নিজে কিন্তু খাবারটা মেক করবে না, রাইট? ওয়েটার তোমার অর্ডারটা নিয়ে কারেসপন্ডিং যে খাবারটা বানাবে তাকে সেই অর্ডারটাকে রিপ্লেস করে দিবে বা তাকে সেই অর্ডারটা ট্রান্সফার করবে, রাইট? সো ওয়েটার কি করবে, এই অর্ডারটা কি করবে, আমাদের ফর এক্সাম্পল আমাদের কুক যে আছে তাকে হচ্ছে এই অর্ডারটাকে সেন্ড করবে। সো কুকের কাজ হচ্ছে খাবারটাকে বানানো, রাইট? এবং কুক যখন খাবারটা বানাচ্ছে, খাবার বানানোর পর সে ডিরেক্টলি এসে কিন্তু কাস্টমার বা তোমাকে এসে খাবারটাকে প্রোভাইড করবে না। সো কুকের কাজ হচ্ছে খাবারটা বানানো এবং খাবার বানায়ে সে হচ্ছে কারেসপন্ডিং যে যেখান থেকে অর্ডার আসছিল তাকে সেন্ড করে দেবে। একটু বোঝার সুবিধার্থে আমাদের এই সফটওয়্যারের সাথে মেলানোর জন্য ধরে নেই আমাদের কুকের রেসপন্সিবিলিটি হচ্ছে শুধু খাবার বানানো এবং খাবার ডেকোরেট করার জন্য আরেকটা ডিপার্টমেন্ট আছে। ওকে, সো যার কাজ হচ্ছে খাবারটাকে ডেকোরেট করা। সো ওয়েটার আবার ওই র খাবারটাকে, ফর এক্সাম্পল তুমি একটা অর্ডার করেছো, ওই খাবারের যা যা ইনগ্রেডিয়েন্ট দরকার সেগুলো দিয়ে সে মেক করছে এবং সে ডেকোরেট করার জন্য আরেকজনের কাছে দিছে। সে তার রেসপন্সিবিলিটি হচ্ছে তার প্লেটে খাবারটাকে গোছানো, সাজানো এবং এই খাবারটা এখন সে ওয়েটারকে দিবে। ওয়েটার এই খাবারটাকে ফাইনালি কাস্টমারকে সেন্ড। সো বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি যে ফর এক্সাম্পল আমি রেস্টুরেন্টে অ্যাজ এ কাস্টমার গেলাম, কাস্টমার কি করলো, ওয়েটারকে খাবার দিল, খাবারের অর্ডার প্রোভাইড করলো। ওয়েটার খাবার নিজে বানাচ্ছে না, সে কি করতেছে, কুকের কাছে যে রেসপন্সিবিলিটি, খাবার বানানোর যে রেসপন্সিবল তাকে প্রোভাইড করছে। আচ্ছা, কুক খাবারটা বানাচ্ছে, সে নিজে গিয়ে খাবারটাকে সার্ভ করবে না, সো সে ওয়েটারকে ট্রান্সফার করবে। এখন ওয়েটার এই র খাবার তার কাছে আসছে, ফর এক্সাম্পল তোমাকে হাড়ি সহ খাবার দিছে, এখন ওই পুরো হাড়ি নিয়ে তো তুমি আর হচ্ছে কাস্টমারের সামনে প্রোভাইড করবা না। সো ওয়েটার কি করলো, সে ডেকোরেশনের জন্য আরেকজন টিম মেম্বার আছে তাকে প্রোভাইড করলো। তার কাজ হচ্ছে খাবারটাকে সুন্দর করে ডেকোরেট করা এবং ডেকোরেট করার পর সে প্লেটে সাজায় সে ওয়েটারকে দিল। ওয়েটার এই খাবারটা ফাইনালি কাস্টমারকে প্রোভাইড করে। এই যে কাজটা হইলো, এই যে জিনিসটা, এটাই আমরা এমভিসিতে করে থাকি। এবার একটু বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, ইনস্টেড অফ সেইং কাস্টমার আমরা বলতে পারি ইউজার। ইউজার যখন কোনো একটা ওয়েবসাইটের রিকোয়েস্ট করে, ওকে, ইউজার কোনো একটা ইউআরএল দেখতে যাচ্ছে, কোনো একটা জায়গায় কোনো একটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছে বা যে কোনো কিছু, ইউজার যখন কোনো একটা কিছু দেখতে চায় বা কোনো একটা ইউআরএল রিকোয়েস্ট করে, সে এই ইউআরএল গুলা কন্ট্রোলারকে রিকোয়েস্ট করে। ওকে, কন্ট্রোলারকে ইউআরএল এর রিকোয়েস্ট গুলা করে। এখন রিকোয়েস্ট গুলা কিরকম হতে পারে বোঝার চেষ্টা করি। ইউজার যখন রেজিস্ট্রেশন করতে যাবে কোনো একটা সফটওয়্যার, তাকে কি করতে হবে, কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে, কিছু ইনপুট দিতে হবে। ওই ইনপুট গুলা কোনো একটা জায়গায় সেভ হবে, এটা হচ্ছে তার কাজ। তাহলে যখন ইউজার কোনো কিছু রেজিস্ট্রেশন করতে যাবে তাকে ইনপুট প্রোভাইড করতে হবে। আবার ধরো ইউজার যেই ইনপুট গুলা দিল সেগুলোকে ভিউ করতে চাচ্ছে। খুব সিম্পল এক্সাম্পল ধরি, আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট রেজিস্ট্রেশনের কথাটা দেখি। ওকে, সো স্টুডেন্ট হিসেবে সে যখন একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে যাবে ফর দ্য ফার্স্ট টাইম, তাকে কি করতে হবে, অ্যাজ এ স্টুডেন্ট তার ইনফরমেশন গুলো ওই ওয়েবসাইটে প্রোভাইড করতে হবে, তাই না? সে এই ইনফরমেশন গুলো সেভ করবে। আবার কি হইতে পারে, অলরেডি সে একজন এনরোল স্টুডেন্ট, সে একজন রেজিস্টার্ড স্টুডেন্ট, তাহলে সে কি করতে পারে, সে তার প্রোফাইলটাকে ভিউ করতে পারে, রাইট? যে তার ইনফরমেশন যে যেগুলো ছিল সেই ইনফরমেশন গুলো সে ভিউ করতে যাচ্ছে, দেখতে যাচ্ছে। তাহলে এইটা একটা রিকোয়েস্ট হতে পারে। আবার আরেকটা রিকোয়েস্ট কি হতে পারে, ইউজার অলরেডি যে ইনফরমেশন গুলো সেভ করে রাখছিল এই স্টুডেন্ট হিসেবে, সেই ইনফরমেশন গুলো সে মডিফাই করতে যাচ্ছে।
কিরকম, ফর এক্সাম্পল আমরা হচ্ছে ফোন নাম্বার দিছিলাম, ইমেইল অ্যাড্রেস দিছিলাম, এই ইনফরমেশন গুলো আমি চেঞ্জ করতে যাচ্ছি বা হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে অলরেডি ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস বা ঠিকানা, অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস, এই ইনফরমেশন গুলো অলরেডি আমাদের সিস্টেমে আছে এবং সেটাকে আমি মডিফাই করতে চাচ্ছি। আরেকটা ইনফরমেশন কি হতে চাচ্ছে, আমার স্টুডেন্ট আইডি শেষ, আমার ভ্যালিডেশন শেষ, আমি স্টুডেন্ট প্রোফাইলটাকে ডিলিট করে ফেলতে চাচ্ছি। তাহলে এই যে ইউজার আমাদের সিস্টেমকে রিকোয়েস্ট করবে কোন একটা ওয়েবসাইটের ইউআরএলকে, এই চারটা ফরম্যাটের বাইরে সে কিন্তু কোনো ধরনের রিকোয়েস্ট করার দরকার নেই। সো দুনিয়াতে যত ধরনের সিস্টেম তুমি দেখতে পাবা বা যত ধরনের ইনফরমেশন তুমি দেখতে পাবে, সবকিছুকে তুমি যদি একটু চিন্তা করো, দেখো সবকিছুকে চারটা ক্যাটাগরির আন্ডারে ফেলা যায়। একটা হচ্ছে ইউজার কোনো কিছু দেখতে চাবে যেটা অলরেডি সিস্টেমে এক্সিস্ট করে, অথবা ইউজার ফর দ্য ফার্স্ট টাইম সিস্টেমে কোনো ডেটা ইনসার্ট করতে চাবে যেগুলো সেভ হতে হবে, অথবা ইউজারের ওই ইনফরমেশন গুলো অলরেডি আছে এবং সেগুলোকে আপডেট বা মডিফাই করতে হবে, এবং ইউজারের ইনফরমেশন গুলোকে ডিলিট করতে হবে। সো পৃথিবীতে যত ইউজার রিকোয়েস্ট আছে এই চারটা ক্যাটাগরির আন্ডারে ফেলতে পারবে। সো এই যে ওয়েটারকে যখন কাস্টমার অর্ডারটা দিল, অর্ডারের টাইপ দেখে ওয়েটার বুঝতে পারবে যে আমি কোন কুকের কাছে যাব। ফর এক্সাম্পল কাস্টমার যদি হচ্ছে বার্গার অর্ডার করে, তাহলে যে বার্গার টাইপের খাবার বানায় সেই কুকের কাছেই সে যাবে, রাইট? সো আবার অন্য কুক যদি হচ্ছে আমাদের এটাকে হচ্ছে ফর এক্সাম্পল বার্গার সাথে পিৎজা বানাতে পারে, কেউ একজন বার্গার বানায়, ওকে? সো এক একজন কুক এক একটা বানায়। সো কাস্টমার বার্গারের অর্ডারটা দেখে কি বার্গার যে বানায় সেই কুকের কাছে যাবে। কাস্টমার যদি অর্ডার এখানে পিৎজা পাইতো, তাহলে যে পিৎজা বানায় তার কাছে চলে যাইতো। একইভাবে ইউজার যখন কন্ট্রোলারের কাছে এই রিকোয়েস্ট গুলো সেন্ড করে, এই রিকোয়েস্ট গুলোর ফরম্যাট দেখে কারেসপন্ডিং যেই সেকশনে বা যেই এলিমেন্টে তার যাওয়া দরকার সেই ওই এলিমেন্টে রিকোয়েস্ট গুলাকে ট্রান্সফার করে। সো কন্ট্রোলারের কাজ শুধুমাত্র রিকোয়েস্ট গুলাকে হ্যান্ডেল করা, ওকে? ওইটা নিজে খাবার বানায়ও নাই, খাবার ডেকোরেটও করে নাই, কিছুই কিন্তু করে নাই, ওকে? আমরা কন্ট্রোলারকে ওয়েটার বলতে পারি, ওকে? সো ওইটা নিজে কোনো খাবার বানায়ও নাই, ডেকোরেটও করে নাই, সে কিছুই করে নাই। সে কি করছে, অর্ডার নিছে, কুককে সেন্ড করছে, আবার হচ্ছে কুকের কাছ থেকে খাবার নিছে, ডেকোরেটরের কাছে পাঠিয়েছে। একইভাবে কন্ট্রোলারের কাজ হচ্ছে ইউজারের রিকোয়েস্ট গুলো নিবে, সে এই রিকোয়েস্ট গুলাকে হয় ব্যাক এন্ডে পাঠাবে অথবা ফ্রন্ট এন্ডে পাঠাবে, ওকে? ব্যাক এন্ড অথবা ফ্রন্ট এন্ড যেখানে দরকার সে কারেসপন্ডিং সেই জায়গায় রিকোয়েস্টটাকে সেন্ড করবে। সো আমরা আপাতত এটাকে মডেল এবং এটাকে আমরা ভিউ বলতেছিলাম, রাইট? সো দিস ইজ ইয়োর এমভিসি, মডেল ভিউ কন্ট্রোল। আচ্ছা, এখন রিকোয়েস্ট গুলো কিভাবে সেন্ড করে, আমরা যদি কোনো কিছু ভিউ করতে চাই, ওকে, কোনো কিছু ফেচ করতে চাই, অলরেডি কোনো একটা ডেটা আছে, সেই ডেটাটাকে আমি দেখতে চাচ্ছি, দ্যাট ইজ ইয়োর গেট রিকোয়েস্ট। ডেটাটা আছে, গেট করো। যদি কোনো কিছু ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমাদের স্টুডেন্ট প্রোফাইল এখনো ক্রিয়েট করা হয় নাই, আমি ফর দ্য ফার্স্ট টাইম স্টুডেন্টের প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, দ্যাট ইজ ইয়োর পোস্ট রিকোয়েস্ট, ওকে? পোস্ট রিকোয়েস্ট দেখলে কন্ট্রোলার বুঝতে পারবে যে আমাদের কোনো একটা ইনফরমেশন সেভ করতে হবে, সো কারেসপন্ডিং যেখানে যাওয়া দরকার সেখানে পাঠাবো। পুট রিকোয়েস্ট হচ্ছে আমাদের আপডেটের কাজগুলো করে, মডিফায়ারের যে কথাটা বললাম সেটা পুট রিকোয়েস্ট করে, এবং ডিলেট, ওকে, ডিলেট। সো এই চারটা রিকোয়েস্টের থ্রুতে কন্ট্রোলার কাজ করে। এখন কাকে কোন রিকোয়েস্টটাকে সেন্ড করবে এটা একটু বোঝার চেষ্টা করি ক্লিয়ারলি। ফর এক্সাম্পল গেট রিকোয়েস্ট আসলে কি হবে, গেট রিকোয়েস্ট মানে কি, অলরেডি স্টুডেন্টের প্রোফাইলটা আমাদের সিস্টেমে আছে, এই প্রোফাইলটা আমাকে দেখতে হবে। তাহলে অলরেডি এই প্রোফাইলটা কোথায় সেভ থাকবে, ডেটাবেজে সেভ থাকবে না, রাইট? আমাদের সিস্টেমের একটা ডেটাবেস, ক্লাউড সার্ভিস যেটাই হোক, আমরা ডেটাবেজই ধরি, সিস্টেমের একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেস আমাদের ইনফরমেশনটা অলরেডি সেভ আছে। সো ধরে নেই আমাদের এটা হচ্ছে আমাদের ডেটাবেস। সো আমাদের এই ডেটাবেসে ডেটাটা সেভ আছে। সো ফর দ্য ফার্স্ট টাইম কন্ট্রোলার যখন গেট রিকোয়েস্ট দেখবে, তার কাজ হচ্ছে ডেটাবেস থেকে ডেটাটাকে ফেচ করা, ওকে? এই যে ডেটাবেস থেকে ডেটাটাকে ফেচ করতে হবে বা ডেটাবেস থেকে কোনো একটা ডেটা এনে সেটাকে মডিফাই না, সেটাকে ক্যালকুলেট করতে হবে। আরো সিম্পল এক্সাম্পল ধরো, ফর এক্সাম্পল স্টুডেন্ট প্রোফাইলের জায়গায় সে তার ট্যাক্স ক্যালকুলেশন দেখতে চাচ্ছেন, তাহলে ট্যাক্স ক্যালকুলেশনের জন্য কি করতে হবে, আমার ডেটাবেস থেকে স্যালারির ইনফরমেশন নিতে হবে, আদার্স রিসোর্সের ইনফরমেশন নিতে হবে,
সেইটাকে নিয়ে এসে তারপর আমাকে লজিক বিল্ড করতে হবে ট্যাক্স ক্যালকুলেশনের জন্য। ফর্মুলা টর্মুলা থাকবে, ওইগুলাতে বিল্ড করে আমি ফাংশনের থ্রুতে মানে মেথড ক্রিয়েট করবো অবশ্যই। সো লজিক বিল্ড করে ক্যালকুলেট করে আমি আমার ট্যাক্সের ইনফরমেশনটা ইউজারকে প্রোভাইড করবো। এই যে রিলেটেড কাজগুলো, লজিক বিল্ডিং রিলেটেড কাজগুলো, ডেটাবেস রিলেটেড কাজগুলো, ডেটা হ্যান্ডলিং রিলেটেড কাজগুলো, দিস ইজ অল ইয়োর ব্যাক এন্ড পার্ট, রাইট? সো ইউজার যখন গেট রিকোয়েস্ট দেখবে, তার মানে কোনো একটা ডেটা ফেচ করতে হবে, আমরা খুব সিম্পল চিন্তা করি, আমরা মাইএসকিউএল থেকে এসকিউএল কোয়েরি করে ডেটাটাকে নিয়ে আসবো, তাহলে ইউজারের ডেটাটা ডেটাবেজে আছে। সো এই লজিক গুলা এখানে বিল্ড করতে হবে। সো সার্ভার সাইড রিলেটেড যত লজিক আছে, ডেটা হ্যান্ডলিং রিলেটেড যত লজিক আছে, ব্যাক এন্ড রিলেটেড, এভরিথিং শুড বি হ্যান্ডেলড ইয়োর মডেল। ওকে, সো গেট রিকোয়েস্ট থাকলে আমরা সেটাকে ব্যাক এন্ডে ট্রান্সফার করব, ব্যাক এন্ড থেকে ওই ডেটাটা আসবে, এসে আমাদেরকে কারেসপন্ডিং কন্ট্রোলারকে সেন্ড করবে। এখন ফর এক্সাম্পল আমরা যে এক্সাম্পলটাতে ছিলাম সেটাই দেখি, যে স্টুডেন্টের প্রোফাইল আমরা দিলাম, স্টুডেন্টের প্রোফাইল দেখতে যাচ্ছি গেট রিকোয়েস্ট থেকে, ব্যাক এন্ডের কাজ হচ্ছে এসকিউএল কোয়েরি করে ডেটাটাকে ফেচ করে নিয়ে আসা। এখন খুব সুন্দর, সে এসকিউএল কোয়েরি করে ডেটাটাকে ফেচ করে নিয়ে আসছে, বাট সেই ডেটাটা কি ফরম্যাটে আসবে? অবশ্যই আমাদের কিছু স্ট্রিং ফরম্যাট বা জেসন ফরম্যাট বা কিছু লিস্ট আকারে এভাবে আসবে, রাইট? দিস ক্যান বি সেইড অ্যাজ র ডেটা, রাইট? আমরা র ডেটা বলতে পারি যেটাকে টেকনিক্যাল টার্মে। এই যে র ডেটাগুলো আমরা প্রেজেন্ট করছি, এই র ডেটাগুলো যদি আমি মানে ব্যাকএন্ডের কাজ হচ্ছে এই ডেটাটাকে কন্ট্রোলারকে সেন্ড করা। সো সে র ডেটা বা যেটাই পাক সেই ডেটাটা কন্ট্রোলারকে সেন্ড করে দিবে। যেমনটা আমরা ওয়েটারকে দিছিলাম, অর্ডার দিছিলাম, ওয়েটার কুকের কাছে গেছে, সে বার্গার বানায় নিয়ে আসছে। ওকে, এখন ওয়েটারের কাছে র খাবারগুলো আছে, তার কাছে হাড়ি সহ খাবার আছে, বা হচ্ছে এখন কন্ট্রোলারের কাছে আমাদের র যে ডেটা, হোল ডেটা আছে। আমি চাইলেই হাড়ি সহ খাবার যেমন কাস্টমারকে দিতে পারতেছি না, একইভাবে এই র ডেটাগুলো যদি আমি কন্ট্রোলার হিসেবে ইউজারকে দিয়ে দিই, ইউজার এটার কিছুই বুঝবে না, রাইট? ফর এক্সাম্পল তার কাছে আইডি লেখা আছে, নেম লেখা আছে, সেকশন লেখা আছে, হাবিজাবি অনেক কিছু লেখা আছে। তো এই ডেটা দেখে তো ইউজারের পক্ষে বোঝা সম্ভব না। ওই জায়গাটাতে আমরা যেটা করতে পারি, ওই জায়গাটাতে আমরা আনবো হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। সো ফ্রন্ট কন্ট্রোলারের কাছে এখন র ডেটা আছে, কন্ট্রোলার এই ডেটাগুলোকে এখন পাঠাবে ডেকোরেট করার জন্য। ওয়েটার খাবারটাকে ডেকোরেট করার জন্য পাঠাচ্ছিল, রাইট? সো একইভাবে কন্ট্রোলার এই র ডেটাগুলোকে পাঠাবে ডেকোরেট করার জন্য কার কাছে? ফ্রন্ট এন্ডের কাছে। ফ্রন্ট এন্ডের কাছে কিভাবে? ফর এক্সাম্পল আমি যদি জানি যে আমার কাছে একটা ডেটা আসবে, যে ডেটার মানে ডেটার মধ্যে নেম নামে কিছু ডেটা আসবে, আইডি নামে কিছু ডেটা আসবে, ওকে, বা কোর্স নামে কিছু ডেটা, ফর এক্সাম্পল ধরে নিচ্ছি এই টাইপের কিছু ডেটা। আমরা ডিকশনারি পড়ছি না পাইথনে, সেরকম কি ভ্যালু আকারে আমার কাছে কিছু ডেটা আসবে। এখন আমি যদি এই ফরম্যাটটা জানি, আমি আগের থেকে একটা এইচটিএমএল টেমপ্লেট বানায় নিতে পারি, রাইট? যে এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে ডাইনামিক্যালি আমি জাস্ট এই ভ্যালুগুলো বসাবো আর তারপর ওই এইচটিএমএলটাকে সেভ করবো। ফ্রন্ট এন্ডের মধ্যে আমি এইসব এইচটিএমএল টেমপ্লেট গুলো বসায় নেব। ওকে, ডাইনামিক এইচটিএমএল টেমপ্লেট থাকবে। তাহলে কি হবে? আমাদের এই র ডেটাগুলো আমার কাছে আসবে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার এই র ডেটাগুলো ফ্রন্ট এন্ডকে পাঠাবে। কন্ট্রোলার যখন র ডেটা ফ্রন্ট এন্ডের কাছে পাঠাবে, ফ্রন্ট এন্ডের রেসপন্সিবিলিটি হবে এই যে এই ডেটাগুলো বসে গিয়ে এইচটিএমএল এর যে যে জায়গায় দরকার সেই জায়গাগুলোতে সেভ করা। সো আমাদের কাছে এখানে এইচটিএমএল টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে। দ্যাট মিনস আমরা ওই যে ডেকোরেট করতেছিলাম, ডেকোরেটেড একটা প্লেট আমার কাছে চলে আসবে। এখন এই ডেকোরেটেড প্লেটটা আমি চাইলে কি করতে পারি? ওয়েটারকে পাঠাই দিব, রাইট? সো ফ্রন্ট এন্ড থেকে এই এইচটিএমএল টেমপ্লেটটা আমরা কন্ট্রোলারের কাছে পাঠাই দিব। এখন ওয়েটারের কাছে সুন্দর একটা প্লেট আছে যেটা সে কাস্টমারকে প্রোভাইড করতে পারে। সো এখন কন্ট্রোলারের কাছে একটা সুন্দর রিপ্রেজেন্টেড এইচটিএমএল ডেটা আছে, যেখানে হয়তো আরো আদার্স কালার টালার অ্যাড করে সিএসএস জেএসআরবি যেগুলো অনেক কিছু অ্যাড করে সুন্দর একটা ফ্রন্ট এন্ড টেমপ্লেট বানানো আছে। এই টেমপ্লেটটা এখন সে চাইলে রেসপন্স হিসেবে ইউজারকে দিতে পারে। ইউজার ফাইনালি কি করবে? সে রেজিস্ট্রেশনের যে পেজটা সে দেখতে পাবে। দিস ইজ হাউ এমভিসি ওয়ার্কস। একইভাবে আমরা গেট রিকোয়েস্ট দিয়ে দেখলাম, একইভাবে আমরা যদি পোস্ট রিকোয়েস্ট দেখি, মানে কোনো একটা ডেটা সেভ করতে হবে, তাহলে সেটা কি করবে? ফ্রন্ট এন্ডের মধ্যে দিয়ে কোনো একটা ডেটা সেভ করতে হবে। সো আমরা পোস্ট রিকোয়েস্ট দেখলে সেই রিকোয়েস্টটা ফ্রন্ট এন্ডে পাঠাবো, অন্য কালার দিয়ে দেখি। পোস্ট রিকোয়েস্ট দেখলে আমরা ফ্রন্ট এন্ডে সেই রিকোয়েস্টটা পাঠাবো, ফ্রন্ট এন্ড থেকে ওই ইনফরমেশন গুলো নিয়ে আসবো আমাদের কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার ওই ইনফরমেশন গুলো ব্যাক এন্ডে পাঠাবে,
ব্যাকএন্ড থেকে ওইটা ডেটাবেজে সেভ করা, লজিক্যালি ক্যালকুলেট করা, হাবিজাবি যা খুশি করা দরকার, লজিক বিল্ডিং করা আছে, ওই ফরম্যাটে ডেটা সেভ করবে, তারপর সে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাইতে পারে যে হ্যাঁ ডেটা হ্যাজ বিন সেভ। দিস ইজ হাউ ওয়ার্কস। পুট রিকোয়েস্ট আসলে আমরা সেটা ফ্রন্ট এন্ডে পাঠাবো, যেই ইনফরমেশনগুলো আপডেট করতে হয় সেটা আমাদের কাছে আসবে অটোকালি, যে ইনফরমেশনগুলো আসবে সেটা আমাদের এখানে আসবে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার একইভাবে ব্যাক এন্ডে সেটাকে পাঠাবে, ডেটাবেজে সেভ করবে, সেখান থেকে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। ডিলেট রিকোয়েস্ট আসলে আমরা যে কোনো মানে যেইটা ডিলিট করবে, হয়তো ফ্রন্ট এন্ডের কোনো একটা পার্ট ডিলিট করবে, তো সেটা ডিলিট করতে পারি, বা ব্যাক এন্ডের কোনো একটা পার্ট থাকলে সেটা ডিলিট করি, বা ডিলেট অপশনটা আমরা খুব একটা ইউজ করি না, বিকজ ডিলেট ইজ ভেরি রিস্কি। ওকে, এটা খুব একটা মানে ইউজ করা হয়, বাট অবশ্যই ইউজ করা হয়, কোনো একটা ডেটা অবশ্যই ডিলিট করতে হয়, বাট খুব রিস্কি। যাই হোক, ডিলেট যেটা পার্ট করা লাগে সেটা। এই প্রসেসটাকে আমরা বুঝতে পারলাম, এমভিসি প্যাটার্নটা বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। সো এই জিনিসটাকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো দিস ইজ হাউ এমভিসি ওয়ার্কস। আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেখার চেষ্টা করি। নেক্সট আর্কিটেকচার। আচ্ছা, একটু ওভারভিউ দেই, স্লাইডে কি আছে। সো যা যা আমি বলছি এতক্ষণ সবকিছু এখানে লেখা আছে। হ্যান্ডেলস দ্য ইউজার লজিক, তারপর হচ্ছে কি কি রিকোয়েস্ট হ্যান্ডেল করে সবকিছু, তারপর হচ্ছে আমাদের মডেলের কাজ কি, ভিউ এর কাজ কি, রাইট, তারপর হচ্ছে আমাদের ইয়ার কাজ কি। আচ্ছা, এই এক্সাম্পলটা আমরা যে এক্সাম্পলটা আমরা দেখলাম একই টাইপের, এটা একটু দেখি, ক্লিয়ার হয়ে যাবে। সো কি করবে, ইউজার একটা রিকোয়েস্ট সেন্ড করবে। আমরা চিন্তা করি যে আমরা একটা প্রোডাক্টের ডেটা ভিউ করতে চাচ্ছি, একইভাবে স্টুডেন্টের ডেটা ভিউ করছিলাম, প্রোডাক্টের ডেটা ভিউ করবো। সো ইউজার রিকোয়েস্ট সেন্ড করবে গেট প্রোডাক্ট, রাইট। গেট প্রোডাক্ট দেখে সে কি বুঝবে যে এটা একটা ডেটা ফেচ করার রিকোয়েস্ট, তার মানে ডেটা অলরেডি যে সেভড আছে। সো আমাদের ব্যাক এন্ড এটাকে পাঠাতে হবে, মডেলে আমরা এটাকে পাঠাবো। সো গেট দ্য প্রোডাক্ট ডেটা, মডেল থেকে সে ডেটাটাকে ফেচ করে নিয়ে আসবে, নিয়ে এসে কন্ট্রোলারকে পাঠাবে। কন্ট্রোলার এই ডেটাটাকে আমরা আবার ভিউতে পাঠাবো টু রিপ্রেজেন্ট, রাইট, আমরা এইচটিএমএল টেমপ্লেটে বসানোর জন্য। তারপর সে আবার ওই রেসপন্সটা প্রোভাইড করবে, এবং এই রেসপন্সটা আমরা হচ্ছে ইউজারদেরকে প্রোভাইড করব। দিস ইজ হাউ এমভিসি ওয়ার্কস। এখন সুবিধাটা কি, এত কিছু করলাম কেন, একটু বোঝার চেষ্টা করি। মডেল পার্ট, ভিউ পার্ট, কোনোটার সাথে কোনোটার কি কোনো কানেকশন আছে? আমরা চাইলে মডেল থেকে ডিরেক্টলি, যে ডেটাটা আমাদের র ডেটা ছিল, মডেল থেকে ডিরেক্টলি আমরা এখানে পাঠিয়ে দিতে পারতাম, সে এইচটিএমএল এ বসায় ডিরেক্টলি সেই ইউজারকে প্রোভাইড করতে পারতো। এত কমপ্লেক্সিটি বা এত ধরনের কিছু করা লাগতো না, রাইট, হুইচ ওয়াজ ইজিয়ার। বাট প্রবলেম কি হইতো একটা খেয়াল করি, লং রানে গিয়ে কি সমস্যাটা হতো। ফর এক্সাম্পল, আমরা যখন এখানে মাল্টিপল ডেটা একসাথে পাঠাইতেই থাকবো, ওকে, অনেকগুলো ডেটা যখন ভিউতে আমরা ডিরেক্টলি সেন্ড করবো, তাহলে মডেলের সাথে ভিউয়ের একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যাবে। ফর এক্সাম্পল চিন্তা করো, আমি হচ্ছে এই যে আমাদের যে ইউজারের গেট প্রোফাইলের ভিউটা, আমরা আগে হচ্ছে টেবিল আকারে ভিউ করতাম, এরকম কিছু আকারে, আমরা এখন ডাইনামিক্যালি অন্য কোনো একটা ফরম্যাটে সেটাকে ভিউ করতে যাচ্ছি। ওকে, এখানে যে এইচটিএমএলটা ছিল, আমরা 6 মাস পরে, 1 বছর পর এই পুরো এইচটিএমএলটাকে চেঞ্জ করে নতুন একটা ভিউ বানাতে চাচ্ছি। যেহেতু মডেল ডিরেক্টলি ভিউকে পাঠাচ্ছে ডেটাগুলো, এই ক্ষেত্রে আমরা কিন্তু এই এইচটিএমএলটাকে চাইলেই সরাইতে পারবো, কারণ এটার সাথে এটা যখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন এখানে কিছু চেঞ্জ করতে গেলে অনেক সময় এই মডেলের যে পার্টগুলো বা মডেলের যে আমাদের ব্যাকএন্ড কোডগুলো, এখানে আমাদের অনেক ধরনের অ্যাটাক করবে, রাইট। সো আমরা চাইলেও কিন্তু এই জায়গাটাতে টেকনিক্যালি অনেক কিছু নতুন করে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারবো। সেম গোজ ফর ভিউ টু মডেল, রাইট। আমরা ভিউ থেকে যদি ডিরেক্ট মডেলে দেই, ডিরেক্ট ইউজারকে দিই, আমরা কোনো জায়গায় চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। বাট এই প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, মডেল কন্ট্রোলারের সাথে কমিউনিকেট করে, কন্ট্রোলার ভিউ এর সাথে কমিউনিকেট, সেম ভিউ কন্ট্রোলারের সাথে কমিউনিকেট করে, কন্ট্রোলার মডেলের সাথে কমিউনিকেট করে। ভিউ এর সাথে মডেলের কিন্তু কোনো ধরনের রিলেশন নেই। ধরে নাও ব্যাক এন্ডের টিম আলাদা, আমরা একটা টিম চিন্তা করি, ব্যাক এন্ড টিম, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড টিম। সো ফ্রন্ট এন্ড টিম যখন এখানে নতুন কোনো এইচটিএমএল ক্রিয়েট করতে যাচ্ছে বা এই পুরো প্রসেসটাকে যদি চেঞ্জ করতে চায়, তাকে কিন্তু ব্যাক এন্ডের কাউকে এটা জানানোর দরকারও নেই, রাইট। সো যতদিন পর্যন্ত আমার নতুন একটা এইচটিএমএল ফুললি প্রোডাকশনে না চলে আসে, ততদিন পর্যন্ত আমার আগেরটা বানানো থাকবে, ওইটাতে চলতে থাকবে। যখন নতুন একটা এইচটিএমএল আসবে, আমি জাস্ট এটাকে এইখানে না দিয়ে
কন্ট্রোলার এই রিকোয়েস্টগুলো এখানে সেন্ড করবে। মডেলের কিন্তু এখানে জানার দরকারই নাই যে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমাদের ইউজার ইন্টারফেস কিরকম হচ্ছে বা এটাকে আদৌ চেঞ্জ হচ্ছে কিনা বা এখানে নতুন কিছু অ্যাড করছে কিনা, অ্যাজ লং এজ আমার এই মডেল থেকে যে র ডেটাটা আসার কথা ছিল ওই র ডেটাটা ঠিক মতো আসতেছে, আমার ফ্রন্ট এন্ড খুব ইজিলি স্মুথলি পারফর্ম করবে। সেম গোজ ফর মাই ব্যাক এন্ড। আমি যদি ইন ফিউচারে চাই আমার ব্যাক এন্ড প্রসেসটাকে চেঞ্জ করতে, আমার ফ্রন্ট এন্ডের কাউকে কিন্তু এই জিনিসটা জানানোর কোনো দরকার নাই, রাইট? সো আমার মডেল এবং মডেল এবং ভিউ দুইটা পার্ট কিন্তু টোটালি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে। সো ফ্রন্ট এন্ডের কোনোভাবেই মডেলের সাথে রিলেটেড হওয়ার দরকার নেই, মডেলের কোনোভাবে ফ্রন্ট এন্ডের সাথে রিলেটেড হবে। আমরা জাস্ট কিছু ইউআরএল এর থ্রুতে এখানে কমিউনিকেট করতে পারবো থ্রু দিস কন্ট্রোলার, রাইট? সো মাঝখানে মিডল ওয়্যার হিসেবে আমাদের কন্ট্রোলারটা কাজ করবে। সো এই বেনিফিটটা আমাকে দেয় যে আমরা চাইলে ইন ফিউচারে পুরো ভিউ পার্টটাকে চেঞ্জ করে ফেলতে পারবো বা পুরো মডেল পার্টটাকে চেঞ্জ করতে পারবো উইদাউট গিভিং দ্য ইনফরমেশন টু অ্যানাদার পার্ট। ওকে, মডেল চেঞ্জ করতে হলে আমাকে ভিউতে ইনফরমেশন দিতে হবে না, ভিউ চেঞ্জ করতে হলেও আমাকে মডেলের কোনো ইনফরমেশন দরকার নাই। আমার মডেল থেকে যে আউটপুট আসার কথা ছিল এবং ভিউ থেকে যে আউটপুট আসার কথা ছিল এইগুলো যদি আমাদের সেম থাকে, বাকি আর কোনো কিছু কিন্তু চেঞ্জ করার দরকার। সো এই বেনিফিটটা আমাদেরকে এমভিসি দেয়। সো যখন আমার পসিবল, যখন যেটা চাই আমাদের মতো করে আমরা আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যে কোনো জায়গায় আমরা চেঞ্জগুলোকে ইন্টিগ্রেট করতে পারবো। ইটস ভেরি ইজি। ওকে, সো এত কমপ্লেক্সিটি করার কারণ হচ্ছে এই মেইন পারপাসটাতে আসা যে আমরা মডেল ভিউ কন্ট্রোলারের থ্রুতে যে কোনো সময় যে কোনো পার্টটাকে চেঞ্জ করতে পারছি। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? Yes, sir. Yes, sir. সো আমরা এখানে আরো কিছু ডেসক্রিপশন আছে, যেমন আমরা রাউট গুলো দেখতে পাই, ইউআরএল গুলো কিভাবে ক্রিয়েট করে, বেসিক্যালি আমাদের ডোমেইন নেম গুলো কিভাবে ক্রিয়েট করে। আই থিঙ্ক এটা তোমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করবে আস্তে আস্তে জানতে পারবে। সো আমরা আজকে একটু সামনের দিকে আগাই। সো নেক্সট আর্কিটেকচার কি আমাদের? লেয়ার্ড আর্কিটেকচার। আচ্ছা, এমভিসি যদি বুঝে যায়, এমভিসি একটা হিউজ টপিক ছিল, এটা যদি খুব ক্লিয়ারলি বুঝে থাকে তাহলে লেয়ার্ড আর্কিটেকচার বা বাকি জিনিসগুলো খুব ইজি, বিকজ এইগুলো আমরা অলরেডি ইউজ করতেছি। কিরকম লেয়ার্ড আর্কিটেকচারটা কি একটু বোঝার চেষ্টা করি। আমরা এমভিসি তে কি করলাম, আমরা এমভিসি তে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলারের থ্রুতে আমরা ফ্রন্ট এন্ডকে আলাদা একটা পার্ট দিছি, ব্যাক এন্ডকে আলাদা একটা পার্ট দিছি এবং কন্ট্রোলারের থ্রুতে এদেরকে কমিউনিকেট করাছি। দিস ইজ হাউ দ্য স্ট্রাকচার ইজ ওয়ার্কিং। বাট এমন কিছু সিস্টেম আছে আমরা যেটাকে করতে পারি যে আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এই দুটাকে আলাদা আলাদা একটা মডিউল না বানায় আমরা পুরো সফটওয়্যারটাকে অনেকগুলো পার্টে বা অনেকগুলো ছোট ছোট মডিউলে ডিভাইড করতে পারি। সো ফর এক্সাম্পল তোমার সফটওয়্যারে অনেকগুলো পার্ট বা মডিউল আছে, যেমন আমাদের ধরে নেই লগ ইন। ওকে, লগ ইন তোমার ইনিশিয়াল পার্ট। এখন লগ ইন যদি তুমি করতে চাও, লগ ইন করার জন্য তোমাকে অবশ্যই অথেন্টিকেশন ফলো করে দেন সাকসেসফুল হতে হবে। ওকে, কি লিখলাম? অথেন্টিকেশন ফলো। ওকে, অথেন্টিকেশন কমপ্লিট করে দেন তোমাকে লগ ইনে যেতে হবে। সো এই প্রসেসটা যদি হয়, তোমার যদি এই ওয়েতে তোমাকে সামনে যেতে হয়, তাহলে কি করতে হবে? লগ ইনের পরে আবার সাপোজ তোমার কোনো একটা ফরম্যাট আছে, সেটাকে ফলো করে তোমার পরের পার্টে যেতে হবে। এরকম কিছু রেস্ট্রিকশন দিতে পারি, যেমন আমরা ব্যাংকের ট্রানজ্যাকশন অ্যাপগুলোর ক্ষেত্রে চিন্তা করতে পারি। একটা ফরম্যাটের সাথে আরেকটা ফরম্যাটের কানেক্টেড থাকতে পারে, যে আমাদের অ্যাকাউন্ট যদি ট্রানজ্যাকশন কমপ্লিট হইতে হয়, সাকসেসফুল হইতে হয়, তাহলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার ম্যাচ করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার ম্যাচ করার পরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে হবে, দেন এটা ম্যাচ করতে হবে। এইভাবে একটার পর একটা কানেক্টেড থাকতে পারে। সো এই যে প্রসেসটা, এটাকে আমরা লেয়ার্ড আর্কিটেকচার বলতে পারি। সো একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারে কানেক্টেড কম্পোনেন্ট থাকতে পারে, কম্পোনেন্ট গুলো একটা লেয়ার টু লেয়ারে ভ্যারি করে।
যেমন আমরা যদি একটু দেখি, আমাদের পুরো সিস্টেমটাকে কয়েকটা লেয়ার আমরা ডিভাইড করতে পারি। যেমন আমরা এখানে সাপোজ প্রেজেন্টেশন লেয়ার হিসেবে ডিফাইন করছি এটাকে, প্রেজেন্টেশন লেয়ার, বিজনেস লেয়ার, পারসিস্টেন্স লেয়ার, ডেটাবেস লেয়ার। ওকে, সো এক একটা লেয়ারের অ্যাক্টিভিটি এক এক রকম। যেমন আমাদের প্রেজেন্টেশন লেয়ারে আমাদের মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে। ওকে, একইভাবে বিজনেস লেয়ারে আলাদা আলাদা কম্পোনেন্ট, পারসিস্টেন্সের আলাদা আলাদা কম্পোনেন্ট, এরকম প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা কম্পোনেন্ট থাকতে পারে, মানে প্রত্যেকটা লেয়ারের মাল্টিপল ফিচার্স বা হচ্ছে কমিউনিটি থাকতে পারে। সো ফর এক্সাম্পল আমরা যে এক্সাম্পলটা দেখতেছিলাম ওখানে যদি আমরা একটু ডিসক্রাইব করি যে আমাদের ফর এক্সাম্পল এরকম যদি হয়, ওকে, সো ফর এক্সাম্পল আমাদের এরকম যদি হয় যে আমাদের পুরো লগ ইনটা হচ্ছে আমাদের একটা মডিউল। ওকে, সো লগ ইন রিলেটেড অথেন্টিকেশন বা হচ্ছে ভেরিফিকেশন, এই জিনিসগুলো কমপ্লিট করে দেন আমাদের পরের পেজে যেতে হবে। ওকে, হোম পেজ লগ ইন কমপ্লিট না করলে, অথেন্টিকেশন বা যে যে ফরম্যাটগুলো আছে সবগুলো যদি কমপ্লিট না করি আমরা পরের পেজে যাব না, পরের লেয়ারে যেতে পারবো। দেন আমরা আবার বলতে পারি হোম পেজ যদি আসে, হোম পেজের পরে আমাদের আবার কিছু ফরম্যাট আছে সেগুলো কমপ্লিট করে আমরা পরের প্রসেসে যেতে পারবো। সেরকম প্রত্যেকটা লেয়ার একটা আরেকটার সাথে কানেক্টেড থাকতে পারে। এই ধরনের আর্কিটেকচার যখন আমরা ডেভেলপ করব তখন আমরা লেয়ার আর্কিটেকচার বলতে পারি। এবং লগ ইনের মধ্যে যে বললাম এক একটা লেয়ারে মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে। সো লগ ইনের মধ্যে আমাদের মাল্টিপল কম্পোনেন্ট হতে পারে, যেমন আমাদের অথেন্টিকেশন, ভেরিফিকেশন, রাইট, বা ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস, এরকম কিছু। হোম পেজের মধ্যে আমাদের মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে। এরকম করে প্রত্যেকটা লেয়ারে আমাদের মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে। এবং এটার মধ্যে দুইটা ক্যাটাগরি হতে পারে। আমরা একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার কমিউনিকেট করবে। সো আমাদের সবসময় আপার লেয়ার লোয়ার লেয়ারকে হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করবে, এবং লোয়ার লেয়ার আপার লেয়ারকে শুধুমাত্র অ্যাকনলেজমেন্ট সেন্ড করতে পারবে। ওকে, ব্যাপারটা এরকম যে আমরা আপার লেয়ার থেকে লোয়ার লেয়ারে যখন যাচ্ছি আমরা ডেটাগুলোকে সেন্ড করতে পারছি, রিকোয়েস্ট সেন্ড করতে পারছি। বাট আমরা যখন লোয়ার লেয়ার থেকে আপার লেয়ারের দিকে দেখবো শুধুমাত্র অ্যাকনলেজমেন্ট সেন্ড করতে পারবো যে হচ্ছে আমাদের রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড, রাইট, বা আমরা এই অ্যাক্টিভিটিটা করতে পারছি, এরকম কিছু। সো এই কনসেপ্টে যদি আমরা সামনের দিকে যাই তাহলে আমাদের লেয়ার আর্কিটেকচারটা কাজ কিভাবে করে। সো একটা কনসেপ্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা লেয়ারের সাথে কানেক্টেড থাকে, এবং এই লেয়ারের অ্যাক্টিভিটি কমপ্লিট করে আমরা নেক্সট লেয়ারে যেতে পারি, এই লেয়ারের অ্যাক্টিভিটি কমপ্লিট করে আমরা নেক্সট লেয়ারে যেতে পারি। তো লেয়ার গুলো দুইটা ওয়েতে ডিভাইডেড থাকতে পারে। এমন হতে পারে যে আমরা একটা লেয়ারের পর মাস্ট আরেকটা পারফর্ম করব, দেন থার্ড লেয়ারে যাব। ওকে, এভাবেই দেখি যে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। সো কনসেপ্টটা এরকম হতে পারে যে ফার্স্ট লেয়ারের পর আমাকে মাস্ট সেকেন্ড পারফর্ম করতে হবে, দেন আমি থার্ড লেয়ারে যেতে পারি, এভাবে করে সামনে যেতে পারি। সো এই টাইপের লেয়ার গুলোকে বলা হয় ক্লোজড লেয়ার। ওকে, যেমন আমি সেকেন্ড লেয়ারকে যদি ক্লোজড বলি, দ্যাট মিনস আমাকে ফার্স্ট লেয়ারের পর সেকেন্ড লেয়ার অবশ্যই পারফর্ম করতে হবে, দেন আমাকে থার্ড লেয়ারে যেতে হবে। আবার থার্ডটাকেও যদি আমি ক্লোজড বলি, দ্যাট মিনস সেকেন্ড থেকে আমি যখন থার্ডে আসবো ক্লোজড হচ্ছিল, আবার থার্ড থেকে যখন আমি ফোর্থ লেয়ারে পারফর্ম করতে যাব অবশ্যই আমাকে থার্ড লেয়ার, মানে সেকেন্ড থেকে যখন ফোর্থের দিকে চিন্তা করব অবশ্যই থার্ড লেয়ার পারফর্ম করে দেন আমি পরের লেয়ার আসবো, দ্যাট ইজ ইউর ক্লোজ। আবার এমন অপশন যদি হয় যে আমরা চাইলে ফর এক্সাম্পল আচ্ছা, ফর এক্সাম্পল আমরা যদি এরকম চাই যে ফার্স্ট লেয়ারের পর সেকেন্ড লেয়ারটাকে আমি অপশনাল রাখতে চাচ্ছি। ওকে, সো ফর এক্সাম্পল চাইলে লগ ইন করার পর হোম পেজ হয়ে আমি সাপোজ এখানে একটা নাম দিই অ্যাটেন্ডেন্স। সো সাপোজ অ্যাটেন্ডেন্স আসতে পারি, আবার লগ ইন করার পর ডিরেক্টলি আমি অ্যাটেন্ডেন্স আসতে পারি, এই অপশনটা দিতে যাচ্ছি। এই ধরনের লেয়ার গুলোকে বলা হয় ওপেন লেয়ার। সো লেয়ার গুলোকে দুইটা ভাগে ডিভাইড করা যেতে পারে, ক্লোজ লেয়ার এবং ওপেন লেয়ার। যদি কোনো লেয়ার ক্লোজড হয় অবশ্যই সেটা পারফর্ম করে তার পরের লেয়ারে ট্রান্সফার হতে হবে। যদি কোনো লেয়ার ওপেন হয় তার মানে আমাকে অবশ্যই ওই লেয়ারটাকে অপশনাল রাখতে পারি। সো আমি চাইলে ওই লেয়ারটাকে পারফর্ম করতে পারি, অথবা চাইলে স্কিপ করে পরের লেয়ারে ট্রান্সফার হতে পারি। দিস ইজ অল অ্যাবাউট ইউর লেয়ার্ড আর্কিটেকচার। সো লেয়ার্ড আর্কিটেকচার লেয়ার ওয়াইজ একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। আচ্ছা, সুবিধা অসুবিধা কি তাহলে এই লেয়ার গুলোর ক্ষেত্রে? আমরা ফর এক্সাম্পল যদি লেয়ার্ড আর্কিটেকচার
বানাই তাহলে এটা অনেক বেশি সিকিউর একটা সিস্টেম বানানো যেতে পারে, তাই। সো সাপোজ এইটাকে পারফর্ম না করে আমরা নেক্সট লেয়ারে যেতে পারছি না, এইটাকে পারফর্ম না করে আমরা নেক্সট লেয়ারে যেতে পারছি না। সো প্রত্যেকটা লেয়ার আমি যদি ক্লোজ লেয়ার হিসেবে বানাই তাহলে প্রত্যেকটা লেয়ারে আমরা মাল্টিপল টাইপের কি বলবো এটাকে, মাল্টিপল টাইপের সিকিউরিটি এনশিওর করতে পারি, তাই না। মাল্টিপল টাইপের হচ্ছে আমরা অথেন্টিকেশন মেথড ফলো করতে পারি, যে আমাদের এই লেয়ারে এক ধরনের অথেন্টিকেশন মেথড ফলো হবে, সিকিউরিটি লেয়ার ফলো হবে, এই লেয়ারে এক টাইপের সিকিউরিটি ফলো হবে। সো অনেক বেশি সিকিউর এবং অনেক বেশি এনহ্যান্সড একটা সফটওয়্যার ক্রিয়েট করা যায়। বাট অসুবিধাটা কি তাহলে, আমরা যদি সবগুলা লেয়ারকে ক্লোজ লেয়ার বলে দিই তাহলে যেটা হবে, ফর এক্সাম্পল খুব সিম্পল একটা ডেটার জন্য আমাকে যখন ডেটাবেস ফেচ করতে হবে তাহলে কিন্তু সবগুলো লেয়ার পার হয়ে দেন আমার ডেটাবেস লেয়ার আসবে। সো প্রসেসিং স্পিডের ক্ষেত্রে যদি আমি বলি, এই স্পিডটা কিন্তু অনেক বেশি স্লোয়ার হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে লেয়ার। ওকে, যদি সবগুলো লেয়ার আমরা ক্লোজ করি। আবার যদি আমরা সবগুলো লেয়ারকে ওপেন লেয়ার বলতে চাই তাহলে আমি একটা লেয়ারের পরে যখন আরেকটা লেয়ারে যাব, এটা সিকিউরিটি মেইন যে আমাদের পারপাস ছিল সিকিউরিটি, ওই সিকিউরিটি গুলো কিন্তু আমরা আবার এনশিওর করতে পারছি না, তাই না। যে আমরা একটা লেয়ার থেকে যখন আরেকটা লেয়ারে ওপেন লেয়ারে যাচ্ছি তাহলে ওইটা এইটার যে সিকিউরিটি এনহ্যান্সমেন্ট গুলো ছিল, এটার যে অথেন্টিকেশন গুলো ছিল সেগুলো না পারফর্ম করে আমি থার্ড লেয়ারে যেতে পারছি। সো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের যে মেইন পারপাস সিকিউরিটি এনশিওর করা ছিল বা আমাদের লেয়ার আর্কিটেকচারের মেইন যে বেনিফিটটা ছিল ওইটা কিন্তু আমাদের ফলো করেছে। সো এই প্রবলেমগুলো আমরা লেয়ার আর্কিটেকচারে পাই, যে সবগুলোকে ক্লোজ করে দিলে আবার আমাদের কিছু পারফরমেন্স ইস্যু আসতে পারে, আর সবগুলোকে ওপেন লেয়ার করে দিলে আমাদের আবার সিকিউরিটি হ্যান্ডেল গুলো হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা কম্বাইনলি মানে ক্লোজড এবং ওপেন লেয়ার একসাথে কম্বাইনলি কাজ করে আমরা এই ধরনের সফটওয়্যার গুলো বানাতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট লেয়ার আর্কিটেকচার। বুঝতে পারছি সবাই লেয়ার আর্কিটেকচার কিভাবে কাজ করে? ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছি? ইয়েস স্যার। কোনো কনফিউশন? ওকে, এইটা যদি বুঝে থাকি তাহলে মোস্টলি আমাদের সিলেবাস বাকিটা খুব ইজি, কারণ বাকি তিনটা আর্কিটেকচার আমরা অলরেডি জানি। তোমাকে কোনো রিসোর্স শেয়ার করছিলাম না? ও ভালো কথা, আমার পিসিতে গতকালকে যে প্রবলেমটা হয়েছিল ওটার সলিউশন হচ্ছে আমার হার্ড ডিস্কের প্রবলেম ছিল। হার্ড ডিস্ক খুলে রাখছে এই ধরনের স্যার না প্রবলেম। এসএসডি ছিল স্যার। আমি এখন এসএসডি তেই চলতেছে স্যার, আমার ওই যে দেখাই, আমার একটাই জাস্ট এসএসডি, হার্ড ডিস্ক খুলে দিয়েছি। রিসোর্সেস এখান এটা হচ্ছে আমাদের উইক 4 না 5, এই যে এই টপিকটা ইজ ভেরি ইজি। আমার ইলেকট্রনিক ডিভাইসগুলো কি যেন হয়েছে, কাজ করতেছে না। আচ্ছা, ফার্স্ট অফ অল রেপোজিটরি প্যাটার্ন। রেপোজিটরি প্যাটার্ন খুব সিম্পল, আমরা যেটা গিটহাব ইউজ করি সেইটাই। সো খুব সিম্পল হয়তো আমরা যদি বোঝার চেষ্টা করি রেপোজিটরি কিভাবে কাজ করে।
রেপোজিটরি কিভাবে কাজ করে? রেপোজিটরি প্যাটার্নের মধ্যে আমাদের একটা সেন্ট্রাল সার্ভার না, সেন্ট্রাল একটা রেপো থাকে। ওকে, ধরে নাও তোমার একটা সেন্ট্রাল ফোল্ডার থাকে। ওকে, তোমার একটা মেইন ফোল্ডার এবং মাল্টিপল ইউজার যখন তোমার সাথে কানেক্টেড থাকবে, সবাই এই ফোল্ডারের সাথে কানেক্টেড থাকবে এবং তুমি তোমার কোডগুলাকে, ইউজার ওয়ান যখন কোনো কোড করবে তখন তার ফোল্ডার, তার কাছ থেকে যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারটা এখানে সেভ হবে, তার কাছ থেকে যে ফোল্ডার থাকবে সেখানে সেভ হবে। সো এইটা হচ্ছে আমাদের মেইন ফোল্ডার এবং এই ফোল্ডারের আন্ডারে আমরা মাল্টিপল টাইপের ফোল্ডার বানাবো। দ্যাট ইজ কল্ড ইউর রেপোজিটরি আর্কিটেকচার। সো আমাদের একটা সেন্ট্রাল কানেকশন বা সেন্ট্রাল একটা সার্ভার থাকবে, সার্ভার না, সেন্ট্রাল রেপো থাকবে। সেই রেপোর সাথে আমরা মাল্টিপল ব্রাঞ্চের সাথে কানেক্ট হতে পারি। ওকে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চে মাল্টিপল টাইপের কম্পোনেন্ট এখানে ইনক্লুড হতে পারে এবং প্রত্যেকটা কম্পোনেন্ট ডিফারেন্ট হতে পারে। একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের কোনো রিলেশন নেই। যেমন আমরা যদি গিটহাবের এক্সাম্পল দেখি, গিটহাবে আমাদের একটা সেন্ট্রাল রেপোজিটরি থাকে এবং এখানে আমরা মাল্টিপল ব্রাঞ্চেস ক্রিয়েট করতে পারি, রাইট? এবং প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা যখন ফিচার ক্রিয়েট করব, একটা ফিচারের সাথে আরেকটা ফিচারের কোনো কানেকশন থাকবে না, রাইট? এইটার সাথে এটার কোনো কমিউনিকেশন নাও হতে পারে, এটার সাথে এটার কোনো কানেকশন থাকবে না। প্রত্যেকটা ফিচার ইন্ডিপেন্ডেন্টলি ইমপ্লিমেন্ট হবে এবং প্রত্যেকটা ফিচার আমাদের সেন্ট্রাল রেপোর সাথে কানেক্টেড থাকবে এবং সেই সেন্ট্রাল রেপোতে সেটা সেভ, ডিলিট বা আপডেট হতে পারে। সো এইটা হচ্ছে আমাদের রেপোজিটরি আর্কিটেকচার। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল হতে পারে আমাদের আইডি ইউজ করি না আমরা, সেই আইডি গুলো একটা এক্সাম্পল হতে পারে। সো ফর এক্সাম্পল যে এই যে দেখো, আমাদের যখন একটা আইডি ইউজ করি, আমাদের একটা প্রজেক্ট রেপোজিটরি থাকে এবং এই প্রজেক্টের সাথে আমরা মাল্টিপল টাইপের কানেকশন হতে পারে। সো আমাদের যদি হচ্ছে ভিএস কোড চিন্তা করি আমরা আইডি হিসেবে, সো ভিএস কোড হচ্ছে ইজ ওয়ান, ভিএস কোড ইজ ইউর ওয়ান সেন্ট্রাল রেপো। ওকে, এবং এটার সাথে আমরা মাল্টিপল টাইপের কম্পোনেন্ট কাজে লাগাচ্ছি। যেমন আমরা কোড করতেছি, যেমন আমরা সি প্লাস প্লাসে কোড করতেছি, আমরা জাভাতে কোড করতেছি, পাইথনে কোড করতেছি, প্রত্যেকটা ডিফারেন্ট, রাইট? প্রত্যেকটা কম্পোনেন্ট ডিফারেন্ট এবং সেন্ট্রালি আমরা ভিএস কোডের সাথে কানেক্টেড সবাই, যে যে টাইপের কাজ করতেছে সে সেই টাইপের ফিচারগুলো সেখানে ইনক্লুড করতে পারছে। ইটস এক্স্যাক্টলি লাইক ইউর গিটহাব। আচ্ছা, রেপোজিটরি প্যাটার্নের সুবিধাটা কি? তাহলে রেপোজিটরি প্যাটার্ন আমাদেরকে যেটা হেল্প করে, আমরা একটা সেন্ট্রাল রেপোজিটরি ইউজ করি এবং সেখান থেকে আমরা মাল্টিপল ব্রাঞ্চেস ক্রিয়েট করতে পারি, রাইট? সো একটা সেন্ট্রাল রেপোজিটরি থেকে মাল্টিপল ব্রাঞ্চেস মানে আমরা অ্যাজ ম্যানি এস ব্রাঞ্চেস আমরা ক্রিয়েট করতে পারবো, যতগুলো সম্ভব আমরা ক্রিয়েট করতে পারবো। সো এটা করে হচ্ছে আমাদের কম্পোনেন্টগুলো ডিভাইডেড হয়ে যায়, হ্যাঁ, অনেকগুলো কম্পোনেন্টে ডিভাইড হয়ে যায়। প্রজেক্টটা সাকসেসফুল হওয়ার পসিবিলিটি বাড়ে, বিকজ আমরা মাল্টিপল কম্পোনেন্টে মাল্টিপল ওয়েতে সেটাকে ভাগ করে কাজগুলো করতে পারতেছি, মাল্টিপল ব্রাঞ্চেসে কাজগুলো করা যাচ্ছে এই জন্য। আচ্ছা, অসুবিধা কি? তাহলে অসুবিধা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল রেপোর সাথে পুরো প্রজেক্টটা কানেক্টেড, রাইট? সো আমরা যদি এই সেন্ট্রাল রেপো কোনো কারণে মানে প্রবলেম হয় বা সেন্ট্রাল রেপো যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, পুরো প্রজেক্ট কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এই জন্য আমাদের গিটহাবের মেইন ব্রাঞ্চে কিন্তু কারোর অ্যাক্সেস থাকে না, রাইট? কোম্পানিতে যখন যাবো দেখবে মেইন ব্রাঞ্চে আমাদের সিনিয়র ছাড়া, বা সিনিয়র বলতে এইরকম না যে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার টিম লিড অনেক সিনিয়র হতে হবে এরকম কিছু না, এক্সপিরিয়েন্স হতে হবে। ইফ ইউ আর ওয়ার্কিং ফর মোর দেন 6 months অর মোর দেন 1 year, তাহলে সেই ক্ষেত্রে তখন তুমি ওইটার অ্যাক্সেস পাবা যে হচ্ছে হ্যাঁ তুমি এটাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে জানো, তখন তুমি মেইন ব্রাঞ্চে অ্যাক্সেস পেতে পারো। ওকে, সো মেইন ব্রাঞ্চে কোনো কিছু প্রবলেম হওয়া মানে কিন্তু পুরো প্রজেক্ট কম। ফাইন, দিস ইজ ইউর রিপোজিটরি প্যাটার্ন। দেন আমরা ক্লায়েন্ট সার্ভার বলতে কি বুঝি? ক্লায়েন্ট সার্ভার তো আমরা অলরেডি আমরা আমাদের বিভিন্ন কোর্সে দেখি, যেমন আমরা 370-তে পড়ানো হয় বা আমরা মনে হয় যে ইয়াতেও পড়ানো হয়, নেটওয়ার্কিংও পড়ানো হয়। সো ক্লায়েন্ট সার্ভার ইজ দ্য সেম থিং। সো কি, আমরা যখন সফটওয়্যার ক্রিয়েট করি, আমাদের একটা পোর্শন বা একটা লোকেশন থাকে অ্যাজ এ ক্লায়েন্ট, তারা কাজ করে, রাইট? অ্যান্ড এখান থেকে আমরা মাল্টিপল সার্ভার কানেক্ট হতে পারি। ওকে, সার্ভারগুলো কি, যখন আমরা ডেটা প্রোভাইড করি কোনো ক্লায়েন্টকে, ফর এক্সাম্পল তুমি হচ্ছে কোনো একটা মুভি দেখবা বা কোনো একটা ডকুমেন্ট রিড করতে চাও, সো এই ডকুমেন্টগুলো কোনো না কোনো জায়গায় সেভ হতে হবে, মুভিগুলো কোনো না কোনো জায়গায় সেভ হতে হবে। সেভ যখন থাকে সেগুলো একটা স্টোরেজে থাকতে হয়। সো ওই স্টোরেজগুলো আমাদের সার্ভার হিসেবে কাজ করে। আমরা যদি
গুগলের সাথে কম্পেয়ার করে, গুগলের অনেকগুলো সার্ভার আছে। সো প্রত্যেকটা সার্ভারে তাদের কারেসপন্ডিং যে ডেটাগুলো থাকে, ওই ডেটাগুলো আমরা অ্যাজ এ ক্লায়েন্ট সেগুলোকে ইউজ করতে পারি, অ্যাজ এ ইউজার সেগুলোকে ইউজ করতে পারি। বেনিফিটটা কি বা মেইন পারপাসটা কি, আমরা মাল্টিপল ক্লায়েন্ট এট এ টাইম সেই সার্ভারগুলোকে কানেক্ট করতে পারি, রাইট? সো অ্যাজ এ ইউজার আমরা গুগলের যদি সার্ভারের কথা চিন্তা করি, গুগলের যে জিমেইল সার্ভারে কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের মিলিয়ন মিলিয়ন হিট হচ্ছে, রাইট? সো একইভাবে মাল্টিপল সার্ভার থেকে আমরা মাল্টিপল ইউজারদের থ্রুতে এই কানেকশনগুলো বা এই কাজগুলো হেল্প নিতে পারি। সো আমরা মাল্টিপল ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভার হতে পারে, অনেক ডেটা যদি হয় আমাদের লং সার্ভার বা লং ডেটা যদি হয় সেটার জন্য আমরা মাল্টিপল সার্ভার, এবং এই কানেকশনগুলো আমাদেরকে হেল্প করে একটা নেটওয়ার্কের থ্রু, মিডল ওয়্যার হিসেবে আমাদের একটা নেটওয়ার্ক থাকে। এই নেটওয়ার্কটা কি হতে পারে, আমরা যদি হচ্ছে ইন্টারনেট হতে পারে, ইন্টারনেট যদি নেটওয়ার্কটা হয় তাহলে আমরা যে গুগলের যে এক্সাম্পলটা দিলাম সেটার জন্য আমরা ইন্টারনেটের থ্রুতে এই সার্ভারগুলো থেকে কানেকশন নিতে পারি। একইভাবে আমরা অর্গানাইজেশন বেস নেটওয়ার্ক হতে পারে, যেমন আমাদের ব্র্যাকের কোনো একটা সার্ভার থেকে যদি আমরা রিসোর্স নিতে চাই, ওকে, ব্র্যাকের ইউনিভার্সিটির যে সার্ভারগুলো আছে সেখান থেকে আমরা রিসোর্সগুলো নিতে চাচ্ছি, তাহলে আমরা শুধুমাত্র ব্র্যাকের সাথে যে ক্লায়েন্টগুলো আছে কানেক্টেড তাদের থেকে সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারবো। যেমন আমাদের ল্যাবের যে পিসি গুলো সেখান থেকে অ্যাক্সেস করতে পারবো। লং বিফোর আমাদের টিএসআর ছিল ব্র্যাকের, ওকে, মুডল বলতো বা টিএসআর বলতো, সেখানে আমরা শুধুমাত্র ব্র্যাকের ল্যাবের পিসি গুলোর থেকে এই কানেকশন গুলো নিতে পারতাম, এই সার্ভিস গুলো আমরা কনজিউম করতে পারতাম। সো নেটওয়ার্কের উপর বেস করে আমরা আমাদের সার্ভার এবং ক্লায়েন্টের সাথে একটা কমিউনিকেশন করতে পারছি। বেনিফিটটা কি, আমাদের লং ডেটা যখন থাকে, অনেক ডেটা যখন থাকে, আমরা মাল্টিপল সার্ভারে ডিভাইড করতে পারছি। যেমন এক জিমেইলের জন্য আমরা মাল্টিপল জিমেইল সার্ভার ক্রিয়েট করতে পারি, সেন্ট্রালি সেগুলোকে কানেক্ট করে কাজ করা যাবে। এবং হচ্ছে আমরা চাইলে এই যে নেটওয়ার্কটাকে ভেরিফাই করতে পারি, ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট, রাইট? এক একটা ইউজার বেসের জন্য এগুলোকে ডিফারেন্সিয়েট করে দিতে পারি। প্রবলেমটা হচ্ছে যদি নেটওয়ার্ক কোনো কারণে ফেল করে, আমরা এই সার্ভারের ডেটাগুলো অ্যাক্সেস করা পসিবল হবে। অ্যান্ড অলসো ফিজিক্যাল সার্ভারগুলো যদি কোনো কারণে ফেল করে তাহলে আমাদের ডেটা লস। বাট এইটা খুব কমন প্রবলেম, এটা যে কোনো সফটওয়্যারের জন্য প্রবলেম, ক্লায়েন্ট সার্ভারটা এইভাবে কাজ করে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা যদি বুঝে থাকি খুব সিম্পল, সেটা হচ্ছে আমাদের পাইপ অ্যান্ড ফিল্টার। ফর এক্সাম্পল আমাদের এমন কিছু সফটওয়্যার থাকে, যেমন আমরা খুব এক্সাম্পলের থ্রুতে বুঝি, যেমন হচ্ছে আমরা কোনো একটা ব্যাংকে পেমেন্ট করব, সো পেমেন্ট করলাম, রাইট? পেমেন্ট করলাম, দেন সেখান থেকে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে সাকসেসফুল, আরেকটা হচ্ছে ফর এক্সাম্পল ফেল। এখন সাকসেসফুল যদি আসে, সাপোজ এখান থেকে আমাদের রিসিট বের, ওকে, এখন রিসিট বের হয়ে এখান থেকে হতে পারে আমরা নেক্সট পে এরকম কিছু একটা করলাম, এবং এখানে ভাউচার অ্যাড করলো বা এরকম কিছু ভাউচার হিসেবে করতে পারবো, বা নেক্সট কোনো ডকুমেন্ট এলিমেন্টের জন্য পে করবো এরকম কিছু। এবং ফেইল হলে আবার এখান থেকে দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা ডিফারেন্ট সেকশনে চলে যেতে পারে। বাট ডেটাটা কোনটা, ডেটা কিন্তু আমাদের ওই যে ব্যালেন্সের যে ইনফরমেশনটা বা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেইটা। সো ওই ডেটার উপর বেস করে আমরা যখন একটা কানেকশনের থ্রুতে সামনের দিকে যাচ্ছি, এটাকে কয়েকটা জায়গায় ভাগ হয়ে যেতে পারে, রাইট? এবং এখান থেকে আবার আরেকটা ভাগ হতে পারে। সো সেম ডেটার উপর বেস করে আমরা ফিল্টার আউট করতে পারছি। দিস ইজ কল্ড পাইপ ফিল্টার আর্কিটেকচার। কিরকম, আমরা একটা পাইপের থ্রুতে ডেটাটাকে পাস করতেছি, এবং যখন পাইপের থ্রুতে ডেটাটা যাচ্ছে সেখান থেকে ফিল্টার আউট হয়ে আবার আরেকটা পাইপ ক্রিয়েট করতে পারছি, এখান থেকে ফিল্টার আউট হয়ে আবার আরেকটা নতুন পাইপ ক্রিয়েট করছে, এবং সেখান থেকে আবার আরেকটা ফিল্টার আউট হয়ে যাচ্ছে। সো এইভাবে আর কি, মানে একটা ডেটা মাল্টিপল ওয়েতে পাইপের থ্রুতে সামনের দিকে যাচ্ছে এবং ওটাকে ফিল্টার আউট করে করে আমাদের নেক্সট ডেটাগুলো ক্রিয়েট হচ্ছে। দিস ইজ অল ইয়োর পাইপ ফিল্টার। সুবিধাটা কি, আমরা এই যে একই ডেটার উপর বেস করে মাল্টিপল ফাংশনালিটি গুলো ক্রিয়েট করতে পারছি। অসুবিধাটা হচ্ছে কি, আমাদের যদি কোনো একটা জায়গায় পাইপ ফিল্টারের কোনো একটা কিওয়ার্ড কাজ না করে, কোনো একটা অপশন যদি কাজ না করে, প্রসেসের বাকি পার্টটা কিন্তু আর কাজ করবে না। সো ধরে নাও এখান থেকে যদি কোনো একটা ফিচার বা কোনো একটা মডিউল আমাদের কারাপ্ট হয়ে যায়, বাকি পোর্শনটা কাজ করবে। দিস ইজ অল অ্যাবাউট ইউর আর্কিটেকচার। সো সবাই কি বুঝতে পারছি আর্কিটেকচার কি, কিভাবে কাজ করে?
ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার। সো হোপফুলি এই হচ্ছে তোমাদের মিড সিলেবাস, এর বাইরে আমাদের আর কিছু নাই। একটু আমি বলেও দিছিলাম যদিও, তারপর আমি আরেকবার একটু বলে দিই, এখানে তো লিখাই আছে। এসজিএসসি থেকে একটা মিনিট।